নতুন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন প্রাথমিক জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 44, অর্থাৎ 44 কিন্তু 4+4 = 8। অর্থাৎ অষ্টম ভাব আমাদের কিন্তু আয়ু বিচারের বা মৃত্যু বিচারের ভাব, সেটি 44 নম্বর ক্লাসে গিয়ে পড়েছে। তাছাড়া আজকের বিষয় হচ্ছে আয়ু, মৃত্যু, মৃতদোষ এবং দুর্ঘটনা বিচার পদ্ধতি। আজ ক্লাস হচ্ছে 20শে মার্চ 2026, অর্থাৎ 2+3+1 = 6। তার সঙ্গে শুক্রবার মিলে 3, সকাল 8টায় ক্লাস হচ্ছে, অর্থাৎ 2 চন্দ্র। চন্দ্র কিন্তু আজ মারকত্ব দোষ পেয়ে 27 নম্বর নক্ষত্রে শনিকে, রবি এবং শুক্রকে সঙ্গে নিয়ে অবস্থান করছে। তো এখানে একটি হাত অঙ্কিত আছে, আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন। এই আজকের গোচর প্ল্যানেটটি অঙ্কিত আছে। আমরা একটি বিশেষ করে আয়ু বিচার করার জন্য একটি পার্টও আমরা নিব। তবে সেই যে ছকটি নিব সেই ছকের মাধ্যমে আমরা আয়ু বিচার করব। তো এগুলো আমাদের জানতে হবে। তার আগে একটু খাতা কলম প্রত্যেকের থাকতে হবে। আর আমি কিছু কথা আগে বলতে চাই। যেমন আয়ু বিচারের ক্ষেত্রে প্রথমেই তো হ্যাঁ, আয়ু বিচারের ক্ষেত্রে অনেকগুলো পদ্ধতি রয়েছে। তার মধ্যে সর্বদা প্রণিধানযোগ্য পদ্ধতি হচ্ছে অষ্টবর্গ সর্বাষ্টক বর্গ দিয়ে আয়ু নির্ণয় পদ্ধতি। তো অষ্টবর্গ সর্বাষ্টক বর্গ এটি হচ্ছে উচ্চতর ব্যাসের ক্লাসে সীমাবদ্ধ রাখা হয়েছে। এটি অনেক জটিল এবং কঠিন, যে মানুষের মৃত্যুর সময়টি বের করতে হবে, সেটি এত সহজ জিনিস নয়। তথাপিও যেহেতু আপনারা অনেকেই উচ্চতর ব্যাসের ক্লাস করবেন না, তো আয়ু তো বিচার করতে হবে। তো অন্যভাবেও কিন্তু আয়ু বিচার করা যায়, কিন্তু বিষয়টি অনুধাবন করার বিষয়। প্ল্যানেটটি দেখে কিন্তু আমাদের অনুধাবন করতে হবে সেটি। যেমন ধরেন, প্রতিটা গ্রহের একটা নির্দিষ্ট আয়ু থাকে। যেমন আমরা শিশুকালে শিশু দৃষ্টি বিচার করি, তাহলে শিশু দৃষ্টি যে বিচার করি আমরা, ওই দৃষ্টি বিচার থেকে শিশুকালে তার জীবন অবসান ঘটবে কিনা সেটি বিচার করি। সেটি কত বছরের মধ্যে আমরা শিশুকাল ধরি, এটিরও একটি প্রশ্ন থেকে যায়। সেটি কিন্তু আমরা বিশেষ করে 7 বছরের মধ্যে যদি কোনো শিশুর অকাল মৃত্যু থেকে থাকে, তাহলে সেটি আমরা শিশু দৃষ্টিকালের মধ্যে আমরা ধরে থাকি। তখন কিন্তু আমরা অন্য আয়ুর দিকে যাই না। তাছাড়া সাধারণত যে আয়ু বিচারের ক্ষেত্রে 7 দিন, যেমন 6 ষষ্ঠীতে নামকরণ করা হয়, ষষ্ঠ দিনে। আমি কিন্তু এই জ্যোতিষ জগতে পদার্পণ করে কখনো সপ্তম দিন অতিবাহিত না হলে আমি কারো নামকরণ করি না। ষষ্ঠ দিনে যার নামের প্রয়োজন, যার শিশুর নামের প্রয়োজন বলি আপনারা নাম রেখে নিন। যদি সপ্তম দিনের পরেই আপনারা অপেক্ষা করেন, তাহলে আমি নাম দিতে পারি। সেক্ষেত্রে একটি নাম দিতে মিনিমাম আমার পিছনে ছুটতে হবে 1 মাস অন্তত, ধরে রাখেন। তারপরে নাম চয়েস করে দিতে হবে, দিয়ে টিয়ে তারপরে হচ্ছে জানতে হবে। একটু ভিডিওগুলো অন রাখেন। তাছাড়া আমরা আয়ু বিচারের ক্ষেত্রে স্বল্পায়ু বলি কিন্তু, যে 0 থেকে 32 বছর বয়স পর্যন্ত আমরা স্বল্পায়ু বলি। মধ্যায়ু বলি 32 থেকে 70 বছরের মধ্যে যদি যাদের জীবনাবসান ঘটবে, তাদের মধ্যম আয়ু বলি। আর 70+ হলে তখন আমরা দীর্ঘায়ু বলি। আবার 100-র উপরে গেলে আমরা শতায়ু বলি, বা 100-এর অধিক আয়ু এটি কিন্তু আমরা বলে থাকি। তাছাড়া প্রতিটি গ্রহের কিন্তু নির্দিষ্ট আয়ু থাকে। কথাগুলো মনে রেখেন, আমি স্লো স্লো বলছি এই কারণে যে মনে রাখার জন্য। প্রত্যেকটা গ্রহের নির্দিষ্ট আয়ু থাকে। এমনকি গ্রহের ডিগ্রি থেকে আয়ু বিচার করা যায়। যেমন যদি আমরা বলি যে লগ্ন হচ্ছে জীবনী শক্তির কারক, তাহলে লগ্ন, সেই সঙ্গে রবি এবং চন্দ্র, তিনটির ডিগ্রি দেখে কিন্তু আয়ু নির্ণয় করা যায়। সেটি অনেক কঠিন, যদিও শর্টকাটে বলে দেওয়া যাবে এবং বলে দেওয়ার চেষ্টা করব। সেই অনুযায়ীও কিন্তু আয়ু নির্ণয় করা যায়। তাছাড়া পল, আমরা দণ্ড, পল এবং বিপল এটি আমরা কিন্তু জানি। তো খনা বলেছেন যে পলকে আয়ু 12 দিন, অর্থাৎ এক পল সমান 12 দিন। তাহলে সেই পল কিসের উপরে নির্ভর করে আমরা পলটি বের করব? পল বের করব হচ্ছে জন্ম নক্ষত্রের যে সময় পাবে, অর্থাৎ জন্মগ্রহণকালীন সময়ে যে নক্ষত্র থাকবে, সেই নক্ষত্র যে কয় ঘন্টা, যে কয় মিনিট থাকবে, সেই ঘন্টা মিনিটকে
দণ্ড পলে রূপান্তর করে, এক পল ইন্টু 12 দিন। তাহলে যত পল হবে তত গুণ 12 দিন দিলে আপনার সেই আয়ুর বিচার হবে। আর কি, বোর্ডে নাম দেখা যাচ্ছে না। ও, তাছাড়া যেমন নবাংশের উপরও কিন্তু আয়ু নির্ণয় করা হয়ে থাকে। নবাংশের প্রত্যেকটা গ্রহের যে ডিগ্রি থাকে, এই ডিগ্রির মান থেকে, আরে বাপরে, ডিগ্রির মান থেকে কিন্তু আয়ু নির্ণয় করা হয়ে থাকে। এটিও অষ্টবর্গের মতো জটিল এবং কঠিন নির্ণয় করা। তাছাড়া বিশেষ করে আমরা জানি অষ্টম ভাব মানে মৃত্যু ভাব, ষষ্ঠ ভাব মানে রোগ ব্যাধি, আবার দ্বাদশ ভাব মানে আমার জীবনের শেষ সময় বা ব্যয়। আমরা ব্যয় বলি, কিন্তু ব্যয় না, ওটা জীবনেরও ব্যয় হতে পারে। যদি কারো বাবা মা মারা যায়, বা কারো আত্মীয় স্বজন মারা যায়, কারো সন্তানাদি মারা যায়, সেটি তখন আমরা কি, আমার সন্তান মারা যাচ্ছে, আমার বাবা মারা যাচ্ছে, আমার মা মারা যাচ্ছে, সেটি আমরা কোন ভাব থেকে বিচার করব? সেটি কিন্তু মাদার অ্যাস্ট্রোলজির এই ভাব থেকেই কিন্তু বিচার করা হয়, অর্থাৎ তখন কিন্তু দ্বাদশ ভাবকে কাজে লাগে। এমনকি কোনো ভাবকে বাদ দিয়ে এই আয়ু বিচার সম্ভব নয়, এটি কিন্তু মাথায় রাখতে হবে। শুধু অষ্টম ভাব আয়ু বিচার করতে হবে, এটি বললে আমরা কিন্তু ভুল করব। তাছাড়া একটি জিনিস অবশ্য অষ্টম ভাব থেকে আমরা দেখব, যে অষ্টম ভাব যদি কোনো প্ল্যানেটের শক্তিশালী হয়ে থাকে তাহলে আয়ু বাড়ে, আর যদি শক্তি হ্রাস পায় তাহলে আয়ু কমে, এটি আমরা জানি। তাছাড়া পাপ গ্রহের প্রভাব, পাপ গ্রহ আমরা কাকে বলি, এটা কিন্তু আমরা লগ্ন সাপেক্ষে পাপ গ্রহ জানি। পাপ গ্রহের প্রভাব যদি বেশি হয় তাহলে আয়ু কমে যায়, আর পাপ গ্রহের প্রভাব যদি কমে তখন আয়ু বাড়ে। আবার বিশেষ করে একমাত্র একটি গ্রহ কিন্তু আয়ুর উপর প্রভাব বিস্তার করে, সেটি হচ্ছে শনি। শনি যদি শক্তিশালী হয় তখন কিন্তু দীর্ঘায়ু হয়, আবার শনি যদি দুর্বল হয় তখন আয়ু হ্রাস পায়। যদি একটি গ্রহকে আমরা দেখি তাহলে শুধুমাত্র শনিকে আমরা দেখি। আবার যদি একটি গ্রহকে দুর্ঘটনায় মৃত্যুর কারণ দেখি তাহলে কিন্তু রাহুকে দেখি। এমনকি ওই রাহু শক্তিশালী হলে আয়ু দীর্ঘায়ু হয়, আর রাহু যদি দুর্বল হয় তাহলে অনায়ু হয় বা অল্প আয়ু হয়ে থাকে। তাছাড়া লগ্ন যেহেতু আমি বললাম জীবনী শক্তির কারক, তাহলে আমাদের জীবনটা একটি দেহ, দেহ বা মন, এই দেহকে ত্যাগ করবো আর নতুন একটি দেহ ধারণ, সেটিও কিন্তু আমাদের এই আহ, বিশেষ করে লগ্ন ভাব থেকেই বিচার করা হবে, যে আমরা কবে দেহ ত্যাগ করব। এমনকি জীবনী শক্তি বা দুর্বল আয়ু, সেটি কিন্তু লগ্ন নির্দেশ করে থাকে। খুব কঠোরভাবে বুঝবেন। আবার বিংশোত্তরী দশা, আমরা সাধারণত ষোড়দশা পর্যন্ত আয়ু বিচার করে থাকি। তো এই যে 6 দশায় মৃত্যু সম্ভবপর কিনা, অনেকে দেখা যাচ্ছে 6 দশা পাচ্ছেন না, আবার অনেকে 8 দশা 9 দশা পর্যন্ত আছেন বেঁচে, এমন ক্লায়েন্টও কিন্তু বর্তমান যুগে আসছে। তাহলে আমরা সাধারণত সফটওয়্যারে যখন কুষ্টি করি তখন 6 দশার পরে আর ঋণ দেই না, যে 6 দশার পরে ওটা তো আয়ু বিচার করা হয়নি, তো এটাই এআই যুগ, কৃত্রিম সফট মানে কোষ্টি, এখানে আর 6 দশার পরে কি বা প্রিন্ট দিব দিয়ে ওই মানে ইসের 9 দশা 120 বছর প্রিন্ট দিয়ে লাভ কি, যদি তার আগেই জীবন অবসান ঘটে। কিন্তু নিয়ম হচ্ছে সেখানে আয়ু বিচার করে তারপরে প্রিন্ট দেওয়াটা একটু মনে হয় বেশি ভালো হবে। তাছাড়া আমরা জানি যে প্রত্যেকটা লগ্নের দ্বিতীয় এবং সপ্তম ভাব মারক, এটা তো আমরা জানি, জানি না, জানি, জানি তো। তাহলে সেই দ্বিতীয় ভাব যে, দ্বিতীয় এবং সপ্তম ভাব যদি মারক হয়ে থাকে, তাহলে দ্বিতীয় পতি এবং সপ্তম পতির যে দশা এবং অন্তর্দশা, এটিও কিন্তু মৃত্যুর কারণ হতে পারে। বুঝতে পেরেছেন? তো তার মধ্যে আমরা কিছু আয়ু শিখবো, আয়ু বিচার শিখবো, যে আমরা দেখবো যে কিভাবে একটি প্ল্যানেটের অষ্টম ভাব পাপস্থ হলো, কোন পাপস্থ হলে কি হয়, ডিগ্রিগত ভাবে 3টি গ্রহের ডিগ্রি দিয়ে কিভাবে আয়ু বের করা হয়, এবং পল থেকে কিভাবে আয়ু বের করা হয়। তার আগে আরো একটু বলে যাই একবারে, শেষ করি। তারপরের অপশন রয়েছে আয়ু এবং মৃত্যু একই সঙ্গে থাকবে, মিতে দোষ। মিতে দোষ, মিতে দোষ
আপনারা জানেন এটা জে কে দেব স্যার ভালো ব্যাখ্যা করতে পারবেন। তো জে কে দেব স্যারের কাছ থেকে শুনবো যে যেমন ত্রিপুষ্কর যোগ মানে হচ্ছে একেবারে আহ, চার আনা দোষ আমরা বলি। যেমন নক্ষত্রের দোষ বিচারে কিন্তু কয়েকটি পদ্ধতি রয়েছে, যদিও শুনবো জে কে দেব স্যারের কাছ থেকে, তারপরেও আমি হালকা একটু বলে যাচ্ছি। যেমন নক্ষত্রের প্রথম পাদে যদি কারো মৃত্যু হয়ে থাকে তাহলে আমরা বলি এক পাদ দোষ পেয়েছে। দ্বিতীয় পাদে যদি মৃত্যু হয় তাহলে দুই পাদ দোষ পেয়েছে। তৃতীয় পাদে হলে ত্রিপাদ বা ত্রিপুষ্কর। এমনকি চতুর্থ পাদে হলে তখন আর তিনও দোষ, কোটি দোষ নেই। আবার বিশেষ করে এই যেটি আমরা মিথ্যে দোষ বিচার করি, এক্ষেত্রে কিন্তু যদি শনিবার, রবিবার, মঙ্গলবার, এই যে শনি রবি মঙ্গল, কেন শনি রবি মঙ্গলবারে যদি কখনো আপনার পঞ্জিকায় দেখে নেবেন, দ্বিতীয়া তিথি পড়ে যদি, সপ্তমী তিথি পড়ে যদি, দ্বাদশী তিথি পড়ে, মানে 2 5 আর 2 7, আর 7 5 12, মানে দ্বিতীয়া সপ্তমী দ্বাদশী শুক্লা এবং কৃষ্ণ উভয় পক্ষে যদি পুনর্বসু, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা এবং শতভিষা, এই 5টি নক্ষত্র যদি পড়ে থাকে তাহলে কিন্তু ত্রিপুষ্কর দোষ হয়। অর্থাৎ বার দোষ, সেই সঙ্গে তিথি দোষ এবং নক্ষত্র দোষ মিলিত হলে ত্রিপুষ্কর দোষ হয়। তার মধ্যে শনিবারে মারা গেছে, কোনো দেখা যাচ্ছে তিথিগত দোষ নেই, নক্ষত্রগত দোষ নেই, তাহলে একবার দোষ হবে। আবার শনি রবি মঙ্গলবার বাদে ধরেন বুধবার বা শুক্রবারে মারা গেছে, এবার তিথিগত দোষ নেই, শুধু নক্ষত্র পুনর্বসু, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা পড়েছে, তখন একবার হবে। আবার দেখা যাচ্ছে শুভবারে শুধু তিথিগত দোষ রয়েছে, তখন একপাত দোষ হবে। অর্থাৎ এইভাবে দোষটা হবে। এটা আপনারা পঞ্জিকা প্রতিপদ থেকে যদি আহ মানে পূর্ণিমা পর্যন্ত, আর কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে আপনারা যদি অমাবস্যা পর্যন্ত দেখে যান, তাহলে পরপর দেখে গেলে কোন নক্ষত্রে পড়েছে, কয় পাদ পড়েছে, কেন পড়েছে, এটি আপনারা দেখে নিতে পারবেন। তাছাড়া দুটি নক্ষত্র সবসময় বেশি দোষ পায়। সেই দুটি নক্ষত্র হচ্ছে সিংহ রাশির মঘা নক্ষত্র আর ধনু রাশির মূলা নক্ষত্র, আর হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র। এই 3টি নক্ষত্র সবসময়ের জন্য দোষ বেশি পায়। কেন পায়? মূলা ধরে নিলাম, মূলা যদি পায়, সিংহ রাশির মূলা নক্ষত্র, ধনু রাশির হচ্ছে আপনার ওই ধুত্তরি, সিংহ রাশির মঘা নক্ষত্র, ধনু রাশির মূলা নক্ষত্র, আর হচ্ছে জ্যেষ্ঠা হচ্ছে আপনার ইসের বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র। কেন এরা দোষ বেশি পায়, এটিরও কিন্তু একটি বিশেষ ব্যাখ্যা থাকা উচিত, বা দেখি যদি সুযোগ হয় তাহলে দেব। তাছাড়া ধরেন যেমন রবিবার যদি, ওই যে বললাম যে রবি, শনি রবি মঙ্গলবার, এই শনি রবি মঙ্গলবারে যদি বিশেষ করে আমরা যে 5টি নক্ষত্র বললাম, ওই 5টি নক্ষত্র যদি থেকে থাকে, যদি তিথি দোষ থেকে থাকে, তাহলে যে ত্রিপুষ্কর দোষ আমরা বলি, সেই দোষে আমাদের কি হয়, অর্থাৎ একপাদ দোষে কি হয়, দ্বিপাদ দোষে কি হয়, ত্রিপাদ দোষে কি হয়, এগুলো জেকে দেব স্যার ব্যাখ্যা করবেন। জেকে দেব স্যারের জন্য প্রশ্ন রেখে গেলাম। তাছাড়া দুর্ঘটনা বিচার পদ্ধতি, দুর্ঘটনা মানুষের কখনো বলে কয়ে আসে না। এটি হচ্ছে আমাদের বাগেরহাটি ভাষা, কয়ে মানে বাগেরহাটের ভাষা। তো কখনো বলে আসে না। দেখবেন যে সুদিন কিন্তু আসতে লাগলে টের পাওয়া যায়, সুবাতাস টের পাওয়া যায়, বসন্তের দক্ষিণা বাতাস টের পাওয়া যায়, শীতকালের উত্তরের শীতেল বা হিমেল বাতাস, সেটি কিন্তু টের পাওয়া যায়। কিন্তু দুঃখ কখন আসবে সেটি কিন্তু টের টের পাওয়া যায় না। কখন ঝড়ে উড়িয়ে নিয়ে যাবে, কখন মুহূর্তের মধ্যে 5 সেকেন্ড ভূমিকম্প হয়ে সব ধ্বংস হয়ে যাবে, কখন আগুন লেগে মুহূর্তের মধ্যে পুড়ে যাবে, কখন নৌকা ডুবে যাবে, কখন বাস দুর্ঘটনা হবে, কখন ট্রেন দুর্ঘটনা হবে, কখন বিমান দুর্ঘটনা হবে, একটি কিন্তু বলে আসে না। অর্থাৎ দুর্ঘটনা সব সময়ের জন্য পা টিপে টিপে আসে। তাহলে দুর্ঘটনাকে যদি মানুষ ত্যাগ করতে পারতো, তাহলে কিন্তু নরবানরের হাতে রাবণ মারা যেতেন না। এমনকি অর্জুনের কুরুক্ষেত্র যুদ্ধে এত অক্ষয়িনী সৈন্য মারা যেতেন না। তারা যদি আগে বুঝতে পারতো এটি দুর্ঘটনা, আমরা যুদ্ধে হেরে যাব, রাবণ যদি বুঝতে পারতো আমাকে হারিয়ে সীতাকে নিয়ে যেতে পারবে, তাহলে সে কিন্তু যুদ্ধে নামতো না। এটি বুঝতে হবে। খেলায় পরাজয় যদি কেউ মেনে নিত, বুঝতো যে আমরা পরাজিত হব, তাহলে কিন্তু আর প্রতিযোগিতায় নামতো না।
আপনারা লটারি কাটতেন না। যদি আপনারা বুঝতেন যে আমাদের লটারি বাঁধবে না, তাহলে কিন্তু লটারি কাটতাম না। এটি কিন্তু বুঝতে হবে। আমরা এখানে শিক্ষা নিচ্ছি, যদি আমরা বুঝতে পারি যে আমরা জ্যোতিষ হতে পারবো না, তাহলে কিন্তু আমরা শিক্ষা নিব না। এমনকি আমরা লেখাপড়া করে চাকরি পাবো না, যদি বুঝতে পারি তাহলে কিন্তু লেখাপড়া করতাম না। এটি কিন্তু বুঝতে হবে। তো সব কাজের কিছু, বিশেষ করে ফল যেটি, সেটি কিন্তু অনুজ্জ থাকে। ফলটি কিন্তু উম, অন্তর্চক্ষু দিয়ে দেখতে হয়। সেই অন্তর্চক্ষুটা হচ্ছে আয়ু বিচার। এই আয়ু বিচারের মধ্যে রয়েছে যেমন কর্মের দীর্ঘস্থায়ী বিচার, আমার দীর্ঘ জীবন হবে কিনা, আমার পেশাগত দীর্ঘ জীবন হবে কিনা, এগুলোও কিন্তু একই নিয়মে বিচার করে বের করতে হবে। আপনি একটি চাকরি পেলেন, চাকরিটি কয়দিন টিকবে? ধরেন আমাদের এখানে আপনারা শিক্ষার জন্য ভর্তি হলেন, আপনারা কতদিন শিক্ষা লাভ করতে পারলেন? অনেকে যে ঝরে গেল, কেন ঝরে গেল? তাহলে ওনাদের শিক্ষার আয়ু বিচার করার দরকার ছিল। এমনকি অনাকাঙ্ক্ষিত কারণে একজন শিক্ষার্থীর শিক্ষা বন্ধ হলো, তাহলে ওটিও কিন্তু জীবনের একটি দুর্ঘটনা। এটিও কিন্তু এর মাধ্যমেই কিন্তু বিচার করতে হবে, অর্থাৎ আয়ু বিচারের মতো। অর্থাৎ আমার এই কাজে আয়ু কতক্ষণ, আমার এই ক্লাসের আয়ু কত সময়। ক্লাসের টাইম 3 ঘন্টা, 3 ঘন্টার আগেই তো ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যেতে পারে, এখন ভূমিকম্পে ধস নামতে পারে, ল্যাপটপটি হ্যাং হয়ে যেতে পারে, নেটওয়ার্ক বন্ধ হয়ে যেতে পারে, যে কারণে ক্লাসটি আর 3 ঘন্টা নাও যেতে পারে। তো এই ক্লাসের আয়ু কত সময়, এটিও কিন্তু একই আয়ু বিচারের মতো ফলাদেশ হবে। অর্থাৎ জীবন চলার পথে যত যা কিছু করবেন, এমনকি আপনি একটি শার্ট পরবেন, শার্টটি চলার পথে মারামারিতে কেউ টেনে ছিঁড়ে দেবে কিনা, সেটি খুলে যাবে কিনা, এটিও কিন্তু শার্টের আয়ু। একটি মোবাইল কিনছেন, মোবাইলের আয়ু। একটি ল্যাপটপ কিনছেন, ল্যাপটপের আয়ু। একটি কলম দিয়ে লিখছেন, কলমটি কখন কালি ফুরিয়ে যাবে, কলমের আয়ু। এটিও কিন্তু আয়ু বলে গণ্য হবে। এটি কোনো কলমটি হাতের থেকে পড়ে যেয়ে তার ছুটে যাচ্ছে, অর্থাৎ আর লেখা হচ্ছে না, এটি কিন্তু অন টাইম কলম, ওখানেই তার আয়ু শেষ। এটি মাথায় রাখতে হবে। অর্থাৎ আয়ু বিচার জীবনের রন্ধ্রে রন্ধ্রে দরকার। সেটি এই 3 ঘন্টায় অষ্টবর্গ সম্ভব নয়। তো যাই হোক, আমি আমার বিশেষ করে সর্বশাস্ত্র পারঙ্গম যিনি আমার শ্রদ্ধেয় স্যার, জেকে দেব স্যার, তার দৃষ্টি আকর্ষণ করব যে আপনি একটু মিতে দোষটা একটু বলবেন। তার আগে আমরা একটু জন্ম তারিখটা নিয়ে নেব, যে একটি জন্ম তারিখ থেকে আমরা একটি হরোস্কোপ তৈরি করতে দিয়ে নেব, কিন্তু হরোস্কোপ আগে বসাবো না, স্যারের কাছ থেকে আগে শুনে নেব। তো একজনে একটি তারিখ বলুন, কেন ডিগ্রি সহ লাগবে সেই বের করে রাখুক, পরে যে কে দেব স্যারের কথা হলে তারপরে আমরা সবটি বসাবো। তো একজনে একটি তারিখ বলুন। 27 তারিখ, 27 27, জুন 27। একজনে মাস বলুন। ডিসেম্বর। হ্যাঁ, স্যার ডিসেম্বর। ডিসেম্বর 27/12। একজনে সাল বলুন। 2004 স্যার। 2004। একজনের সময় বলুন। বলুন। স্যার 9:30 সকাল। সকাল না রাত? স্যার সকাল। সকাল। 9:30 AM। জন্মস্থান বলুন একজনে। খুলনা। খুলনা। এই শিশুটির একজনের নাম বলুন। একটি নাম বলুন। চলো, আরে সুমি। যে কোনো একটা নাম বলে দিন না। স্যার সুমি। হুম। স্যার সুমি। কি বলছেন? সুমি। SUMI। জি স্যার। SUMI। আর টাইটেলটা আমি দিয়ে দিই, MISRA, যে টাইটেল আমাদের নেই। সুমি মিশ্র। সুমি মিশ্র জন্মগ্রহণ করেছে 27 ডিসেম্বর 2004।
9:30 AM, খুলনা, বাংলাদেশ। এই ছকটা একজনে বের করে রাখবেন। জেকে দেব স্যারের কথা শোনার পরে আমরা ছকটি বসাবো। তারপরে আমরা আয়ু, মৃত, মৃতের দোষ, দুর্ঘটনা বিচার এগুলো ওখান থেকে বিচার করব। জেকে আচ্ছা দেব স্যার, স্যার, শুরু করেন। মৃতের দুষ্বিচার বলতে একজন ব্যক্তির মৃত্যুকালীন সময়ে কোন দুষ্প্রাপ্ত হয়েছে কিনা, এই বিষয়টা হচ্ছে মৃতের তার আগে দুষ্বিচার। একটু আয়ুর ব্যাপারেও বলে যান, আমি তো কিছু বলেছি, এর ব্যাপারেও একটু বলে যান আচ্ছা স্যার, যদি। তো আয়ু ব্যাপার বিচারের একটা পথ তো স্যার বলে গেছেন, খনায় যেটা বলেছিলেন পলক আয়ু 12 দিন। তো আমি আরেকটা সহজ পদ্ধতি আপনাদেরকে বলছি। আয়ু বিচারে আমরা হচ্ছে আহ, শনি এবং চন্দ্র, শনি যে রাশির অধিপতি সেই আহ, অধিপতি যে রাশিতে শনি অবস্থান করে তার অধিপতি লিখে নিন। শনি এবং শনি যে রাশিতে বসবে তার অধিপতি চন্দ্র, এবং চন্দ্র যে রাশিতে বসবে তার অধিপতি লগ্নপতি, এবং যে রাশিতে বসবে তার অধিপতি অষ্টমপতি, এবং যে রাশিতে বসবে তার অধিপতি। এই যে 6টা গ্রহ, এই 6টা গ্রহ চর রাশিতে বসলো নাকি স্থির রাশিতে বসলো নাকি দেবতক রাশিতে বসলো, আর শনি এটা। চন্দ্র আরেকজন, শনি চন্দ্র লগ্ন আরেকজন। আর স্যার লগ্নপতি স্যার, শনি না চন্দ্র লগ্ন, লগ্নপতি আর অষ্টমপতি স্যার। অষ্টমপতি। অষ্টমপতির অবস্থান তাহলে আপনারা এইভাবে লিখতে পারেন যে শনি, শনির অবস্থান, চন্দ্র, চন্দ্রের অবস্থান, লগ্ন, লগ্নের অবস্থান, আর অষ্টমপতি অবস্থান। অবস্থান। এই তাহলে আমরা এর 6টা পেয়ে গেলাম। এই 6টা চর রাশি, স্থির রাশি, দেবতক রাশি কোন রাশিতে পড়ছে আমরা সেটা দেব। চর রাশিতে আপনার হচ্ছে দীর্ঘায়ু, দেবতক রাশিতে মধ্যায়ু, আর স্থির রাশিতে হচ্ছে অল্পায়ু। লিখে নিন, চর রাশিতে দীর্ঘায়ু, দেবতকে মধ্যায়ু, আর স্থির রাশিতে অল্পায়ু। অল্পায়ু যুগ হচ্ছে 0 থেকে 33 বছর। আর 32 বছর স্যার। হ্যাঁ, 32 বছর স্যার। অল্পায়ু যুগ হচ্ছে 0 থেকে 32 বছর। আর 32-এর পর থেকে 63 বছর হচ্ছে মধ্যায়ু যুগ। 63 না 70 স্যার? স্যার এই জৈমিনী সূত্রমে 70 বলছে, কিন্তু পরাশরীতে 66 বলছে স্যার। আচ্ছা তাহলে বলে দেন। হ্যাঁ হ্যাঁ। আর 66 থেকে 84 বছর হচ্ছে আপনার দীর্ঘায়ু। আর জৈমিনী সূত্রমে বলা আছে অল্পায়ু হচ্ছে 40 বছর 0 থেকে, মধ্যায়ু হচ্ছে 70 বছর 40-এর পর থেকে, আর 70 থেকে 96 হচ্ছে দীর্ঘায়ু। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে, ধরেন শনি বসে আছে কারো মেষ রাশিতে, তাহলে মেষ রাশি হচ্ছে চর রাশি। তাহলে শনির আমরা চর রাশি পেলাম। শনির অধিপতি মঙ্গল, সে মঙ্গল কোথায় বসে আছে আমরা দেখতে হবে। তো অধিপতির অবস্থান আমরা ধরেন বৃষ রাশিতে আছে, তাহলে স্থির রাশিতে আছে। তাহলে একটা চর পেলাম, একটা স্থির পেলাম। স্যার এই আবার ব্যাখ্যাটা ছকটা করার পরে দেন, স্যার এই ব্যাখ্যাটা হচ্ছে ছকটা করার পরে দেন। আচ্ছা স্যার, তাহলে এই চকটা করার পরে ওই চকের আয়ু বিচার করলে হয়ে যাবে স্যার। হ্যাঁ। আচ্ছা, এখানে আপনারা যে অল্পায়ু, মধ্যায়ু এবং দীর্ঘায়ু লিখছেন, এখানে লিখুন অল্পায়ুতে বুধ হচ্ছে মারক ফলদাতা। যার অল্পায়ু দেখবো আমরা, যদি অল্পায়ু সময়কালীন সময়ে তার বুধের দশা পাই, আমরা মহাদশা পাই বুধের, তাহলে আমরা বুঝে নিব যে তার কিন্তু এই সময়ে মৃত্যু হতে পারে। অল্পায়ুতে বুধ মারক ফলদাতা, মধ্যায়ুতে শনি মারক ফলদাতা, আর দীর্ঘায়ুতে বৃহস্পতি মারক মারক ফলদাতা। এই হচ্ছে আমরা আয়ু বিচার একটা রূপরেখা পেলাম। তো এবার হচ্ছে
ওই রকম অবস্থা পেলেই জাতকের মৃত্যু হবে তা কিন্তু না, কারণ হচ্ছে মৃত্যু খণ্ডনের একটা ব্যাপার আছে। তো লিখুন, অষ্টমে যদি শনির অবস্থান বা অষ্টমে শনির দৃষ্টি থাকে, তাহলে আপনার মৃত্যু খণ্ডিত হতে পারে, অর্থাৎ অল্পায়ু মধ্যায়ু সে সময়ে মৃত্যু খণ্ডিত হতে পারে। অষ্টমে শনির অবস্থান এবং শনির দৃষ্টি। তৃতীয় শনির অবস্থান প্রতিকারের মাধ্যমে আপনার মৃত্যুকে জয় করা যায়। কোনো মানুষ তো অমর না, মানে সাময়িকভাবে জয় করা যায় আর কি। তৃতীয় ভাব হচ্ছে অষ্টমের অষ্টম স্থান, কাজেই সেটাকে আপনার মৃত্যুকে রিকভার করতে পারে, মানে সাময়িক সময়ের জন্য রিকভার করতে পারে। এখানে অষ্ট- স্যার তৃতীয় ভাবে। হ্যাঁ, তৃতীয় ভাবে। যদি তৃতীয় ভাবে শনির অবস্থান থাকে, তাহলে আপনার সাময়িক সময়ের জন্য মৃত্যুকে রিকভার করা যায়, অর্থাৎ চিকিৎসার মাধ্যমে। প্রতিকার বলতে শুধুমাত্র প্রতিকার না, কিন্তু চিকিৎসার মাধ্যমে তার হচ্ছে রিকভার করা যায়। তার তৃতীয় যদি শনির দৃষ্টি থাকে, স্যার শনির দৃষ্টি দেখলেও এটা হবে স্যার। তাহলে তো আমি একটু রিকভারি করতে পারবো মনে হয়। হ্যাঁ স্যার, করবেন স্যার। স্যার আপনার তো রিকভারি হয়েছে স্যার। হ্যাঁ, অবশ্যই রিকভারি হয়েছে, এটা মিলে গেছে। কারণ হচ্ছে আমার চারটা কুষ্টিতে আপনাদের দেখানো উচিত ছিল অবশ্য। চারটা কুষ্টিতে 37 বছর আয়ু ছিল আমার। আর সেই 37 বছরে হচ্ছে আমি স্ট্রোক করেছিলাম। তো পঞ্চম কুষ্টি মানে একটা কুষ্টিতে দীর্ঘায়ু ছিল, 5টা কুষ্টি আমি করিয়েছি। তার মধ্যে দুটি তিনটি করেছে আমি নয়, আমার উৎসুক্ষ দাদু মানে মায়ের বাবা। আর না, দুটি করেছে মায়ের বাবা আর তিনটি করেছি আমি, করিয়েছি আর কি। তো 5টার মধ্যে তিনটিতে সব মানে 37 বছর পর্যন্ত আয়ুষ্কাল ছিল, আর দুটিতে দীর্ঘায়ু ছিল। হ্যাঁ বলেন স্যার। আচ্ছা, আরেকটা লিখুন, অষ্টমপতি গ্রহটি যদি শনির নক্ষত্রে অবস্থান করে, তাহলেও আয়ু বৃদ্ধি হয়। যে জন্মচক্র আমরা বিচার করবো, সেখানে যদি এখানে দেখি একটু অষ্টম। মতান্তর দিয়ে দেন স্যার। অষ্টম পতির শনির নক্ষত্রে থাকলে আয়ু বৃদ্ধি হয়, কিন্তু মতান্তরে যে লগ্নে অষ্টম পতি মারক, সেই লগ্ন ভিন্ন। হ্যাঁ, লিখে নিন স্যার যেভাবে বলছে। স্যার আবার একটু বলেন স্যার। মানে অষ্টমপতি গ্রহটি যদি শনির নক্ষত্রে অবস্থান করে, তবে আয়ু বৃদ্ধি হয়। মতান্তরে যে লগ্নে অষ্টমপতি মারক, সেই লগ্ন ভিন্ন হবে। লগ্ন সাপেক্ষে যে আমরা হচ্ছে আমরা পাপ পুণ্য এবং মারক লেখানো হয়েছে না, সেই সূত্র অনুসারে যে লগ্নে সাপেক্ষে অষ্টমপতি গ্রহটি মারক বলে গণ্য হবে, সেক্ষেত্রে রেজাল্টটা ভিন্ন হবে আর কি। এবার বৃহস্পতি যদি অষ্টমে থাকে, তাহলে আয়ু বৃদ্ধি হয়। বৃহস্পতি যদি দ্বাদশে থাকে, তাহলে দুর্ঘটনা থেকে বেঁচে যায়। আর স্যার দৃষ্টি থাকলেও হবে কি, বৃহস্পতি দেবের দৃষ্টি যদি অষ্টমে থাকে তাও কি আয় বৃদ্ধি হবে? আমি যেটা লিখছি আগে, এটা সবাই লেখা শেষ করুক। স্যার অষ্টমে বৃহস্পতি বৃহস্পতি থাকলে আয়ু বৃদ্ধি ঘটে, আর দ্বাদশে বৃহস্পতি থাকলে দুর্ঘটনা থেকে বেঁচে যায়। আবার মারক গ্রহ অষ্টমে যদি থাকে, এটি মতান্তরে আবার লিখে নিন, মারক গ্রহ যদি অষ্টমপতি অষ্টমে থাকে তখন কিন্তু আয়ু বৃদ্ধি পায়, ওই সরি আয়ু হ্রাস পায়, আয়ু কমে। সেটি কিন্তু সেটিও ওর সাথে যোগ করে নেন। অষ্টমপতি মানে বৃহস্পতি যদি অষ্টমপতি হিসাবে মারক হয়ে অষ্টমে অবস্থান করে, তাহলে আয়ু হ্রাস পায়। মতান্তরে। গ্রহ দৃষ্টি থাকলে দৃষ্টির কথা কিছুই বলা হয় নাই। স্যার লাস্টের কথাটা কি বলেন, অষ্টমপতি অষ্টমে থাকলে বলে?
দুর্ঘটনা থাকে। অষ্টমপতি বৃহস্পতি যদি মারকেও অষ্টমে অবস্থান করে তবে আয়ু হ্রাস পাবে। যেমন কুম্ভ লগ্নের যদি কন্যায় বৃহস্পতি থাকে, লগ্ন কুম্ভ, বৃহস্পতি কিন্তু মারক, সে যদি কন্যায় বৃহস্পতি থাকে, তার আয়ু কমার কোনো সুযোগ নেই। মানে আয়ু বাড়ার কোনো সুযোগ নেই, কমার না, মানে বাড়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, সে মারকই হবে। যদিও অষ্টমে বৃহস্পতি মারকত্ব দোষ কমায়, কিন্তু কুম্ভ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি মারক না, উনি অষ্টমে অবস্থান করলে মারকত্ব দোষ বৃদ্ধি পায়। এটি হচ্ছে মতান্তরে স্যার লিখতে বলেছেন। লিখছেন? লিখছি স্যার। আরেকটা বিষয় হচ্ছে, যদি এই যে 6টা আমরা বিষয় দেখব, শনির অবস্থান, চন্দ্রের অবস্থান হলো 4টা, লগ্নপতির অবস্থান 5টা, অষ্টমপতির অবস্থান 6টা। তো এই যে 6টা জিনিস দেখবো আমরা, এই 6টা জিনিসের মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য দেব শনিকে। অর্থাৎ ধরেন আপনার হচ্ছে 6টার মধ্যে 3টা যদি চর রাশিতে থাকে, তাহলে আমরা ধরে নিতে পারি যে তার হচ্ছে দীর্ঘায়ু যোগ। কিন্তু 4টা যদি স্থির রাশিতে থাকে তাহলে কিন্তু অল্পায়ু যোগ হবে। এখানে 6-এর মধ্যে আপনার 2/4 ধরে নেবেন আপনারা। 4টা যদি দেড়তকে থাকে তাহলে মধ্যায়ু যোগ হবে, ঠিক আছে? আর 4টা চর রাশিতে থাকলে তো দীর্ঘায়ু, এটা বলতেই হয়। এখানেও যদি হয় এরকম হয় যে 4টা হচ্ছে স্থির রাশিতে আছে আর 2টা চর রাশিতে আছে এবং এই 2টা হচ্ছে শনি কেন্দ্রিক, তাহলে কিন্তু তার অল্পায়ু যোগ হবে না। আপনারা পুষ্টি করলে সেটা অল্পায়ু যোগ লিখবেন না, কারণ আয়ু গণনায় শনির যেহেতু প্রাধান্য সবচেয়ে বেশি, শনি যেহেতু মৃত্যুদাতা, কাজেই শনি যখন চর রাশিতে থাকে তখন কোনো না কোনোভাবে আয়ু বৃদ্ধি করে থাকে। এবার দ্ব্যর্থক রাশিতে যদি আয়ু মানে শনি থাকে, তখনও সেটা আয়ু বৃদ্ধির কারক হয়ে থাকে। দ্ব্যর্থক রাশিতে শনির অবস্থান থাকলে তখনও সেটা আয়ু বৃদ্ধির কারক হয়ে থাকে। তাহলে এখানে একটা জিনিস আমরা বুঝতে পারছি কি, মানে আয়ু বিচারে আপনার হচ্ছে মৃত্যুর অনেক কারণ থাকলেও মৃত্যু থেকে বেঁচে যাওয়ার অনেক কারণ থাকে। এর জন্যই আপনার হচ্ছে এই, আয়ু বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ বিষয়। কাজেই কারো মানে ইয়ে আসলেই আপনারা যারাই ভবিষ্যতে জীবনচক্র বিচার করবেন, ওই আপনার অল্পায়ু এবং সামনে মৃত্যু এই এই ধরনের কথা বলে আপনার হচ্ছে মানুষকে ভয় দেখিয়ে অ্যাস্ট্রোলজির বদনাম করবেন না, আপনাদের কাছে আমার অনুরোধ রইল আর কি। মানে বেশিরভাগ মানুষের পেশায় হচ্ছে 32 বছর বয়সে আপনার একটা পাড়া আছে, এ পাড়ার জন্য হয় পূজা পার্বণ করেন আর না হচ্ছে ওই রত্নটা ধারণ করেন। এবার 33 বছর বয়সরা আসার পরে তো বলে দিলাম যে আপনার হচ্ছে 32-এ তো ফাড়াটা ছিল, আমি তো রত্ন দিয়ে ফাড়াটা কাটাই দিলাম, 2,000 টাকা খরচ তো করতে চাইছিলেন না, আর 2,000 টাকার পাথর দিয়ে যে মানে আপনার আয়ু ফাড়া একটা জায়গা, আপনার মৃত্যু একটা জায়গা, এর চেয়ে বড় অ্যাস্ট্রোলজার বা এর চেয়ে বড় অ্যাস্ট্রোলজি তো আর হইতে পারে না, ঠিক আছে? এবং ওই পাথর বিক্রির জন্য 10 দিন আপনার বাড়িতে গেল, ঠিক আছে? তো ওই রকমটা আপনারা করবেন না, অন্যরা করুন। আমরা বদনাম করার উদ্দেশ্যে এই কথাটা বলছি না। মানে আমরা যারা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে আছি, আমরা মানুষকে এইভাবে ভয় দেখে পাথর বিক্রির জন্য এটা করব না। আর আপনাদের কাছে আমার অনুরোধ, কাউকে আপনারা পাথর সাজেস্ট করলে পরবর্তীতে তাকে আবার ফোন করে বলবেন না যে নিলেন না কেন পাথরটা, নিলে তো ভালোই তো, আমি তো বলছিলাম, আমার কথাটা তো বিশ্বাস করলেন না। মানে আপনি জাস্ট লিখে দিবেন যে পরামর্শ হচ্ছে এই পাথরটা আপনি লিখবেন, লিখে দিলেন। এটা আপনার কাছ থেকে নিবে কি নিবে না এই ব্যাপারে কোনো ধরনের ইয়েই চাই মানে করবেন না। আর যদি এখানে একটু যুক্ত করে দেন, আপনার কাছ থেকে নিবে কিনা সেটি আপনার ললাটে লিখুন। হ্যাঁ, আপনি জোর করে নেওয়াতে পারবেন না, হ্যাঁ কারণ স্যার। ভাত কাপড় লেখা ললাটে আর মরণ লেখা পায়। যার যেখানে মরণ থাকে আপনি হেঁটে যায়, এটি কিন্তু খনার কথা। তো আমরা যেহেতু খনার পলকে আয়ু 12 দিন আমরা এটি শিখবো, সেহেতু আপনার ললাটে যদি বিজনেস থাকে, ওই অর্থ যদি আসার থাকে, যে কোনো উপায়ে আপনার পকেটে ঢুকবে। আর যদি বেরিয়ে যাওয়ার থাকে তাহলে সেটি বেরিয়ে যাবে। অর্থ চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। মানে যে কোনো সময় আপনার অর্থ বেরিয়ে যেতে পারে, যে কোনো সময় ঢুকতেও পারে। এটি ভাগ্যের উপর ছেড়ে দিয়ে বসে থাকবেন, বরং নিজের ভাগ্যকে প্রস্ফুটন করুন, দেখবেন যে রত্ন অটোমেটিকই বিক্রি হবে। হুম, পরের অংশ স্যার। এবার হচ্ছে দ্বিতীয় ভাব এবং সপ্তম ভাব কেন মারক, এটা আয়ু বিচারের সাথে একটু সংঘর্ষ মানে ইয়ে আছে, সংযুক্ত আছে, এটা আমি বলে দিচ্ছি।
দ্বিতীয় বাপ মারক সেটা হচ্ছে আপনার অষ্টমের বাপ, সপ্তম কি বলে দ্বাদশ বাপ। সপ্তম বাপ যেটা সেটা হচ্ছে অষ্টমের দ্বাদশ বাপ। সপ্তম বাপ মারক সেটা হচ্ছে অষ্টমের দ্বাদশ বাপ। হুম, আর দ্বিতীয় বাপ মারক সেটা হচ্ছে অষ্টমের সপ্তম ভাব। সপ্তম বাপ। মানে প্রশ্ন করতে পারে যে দ্বিতীয় এবং সপ্তম বাপ কেন মারক। আমি এক জায়গায় এই ব্যাখ্যাটা পেয়েছি, এর জন্য আমি সেটা আপনাদেরকে বলে দিলাম, যেহেতু এটা সংযুক্ত আছে। স্যার তাহলে আয়ু বিচার তো বাকিটা আছে, চকটা হলে পরে হ্যাঁ, হ্যাঁ, বাকিটা বিশ্লেষণ করা সব যাবে। হলে পারে। এবার মিতে এবার দোষ। এবার মৃতে দুষ্বিচার আপনারা লিখুন। পাপগ্রহের বারে যখন কারো মৃত্যু হয় তখন হচ্ছে এক পাদ দোষ পায়। তো পাপগ্রহ কি? রবি, শনি, মঙ্গল, এই তিনবারে যদি কারো মৃত্যু হয় তাহলে বার দোষে হচ্ছে এক পাদ দোষ। আগে লিখে নিন হেডলাইন, বার দোষে এক পাদ দোষ, তিথি দোষে দ্বিপাদ, আর নক্ষত্র দোষে ত্রিপাদ। হেডলাইন লিখে নিন, বার দোষে এক পাদ দোষ হয়, তিথি দোষে দ্বিপাদ দোষ হয়, আর নক্ষত্র দোষে ত্রিপাদ দোষ হয়। এবার নক্ষত্র দোষের সাথে যদি আপনার হচ্ছে বার দোষযুক্ত হয় তাহলে তিন আর একে মিলে চার পাদ হয়, সেটা হচ্ছে ত্রিপুষ্কর দোষ। অর্থাৎ যোগ বিয়োগে যদি চার পাদ দোষ হয় তাহলে সেটা ত্রিপুষ্কর দোষ হয়। 4 নম্বরে এই হেডলাইনটা লিখে নিন। এবার এক পাদ দোষে হচ্ছে শস্যহানি হয়। তো আগেকার যুগে আমাদের ভারতবর্ষে কৃষি নির্ভর ছিল, তাই শস্যহানি হতো। তা এখন কি হবে? এখন কিন্তু ধনহানি হবে, কারণ শস্যই ছিল মানুষের ধনভাণ্ডার। ঠিক আছে? তো বর্তমান যুগে কিন্তু শস্যহানি বলবেন আর সে বলবে যে আমার তো কৃষিক্ষেত্রই নাই, আমি হচ্ছে ব্যাংকে চাকরি করি, 4 লাখ টাকা মাসে বেতন পাই, তা আমার শস্যহানি ভোগের থেকে আপনার সে তার হচ্ছে কি হতে পারে, ধনহানি হতে পারে। বর্তমান যুগে সেটা ধনহানি হতে হবে। ওইটা বিবেচনা নিয়ে আপনার হচ্ছে ফলাদেশ করতে হবে। তাহলে বার দোষে হচ্ছে শস্যহানি হয়, দ্বিতীয় দোষে হচ্ছে গুধন নাশ হয়, মানে গরু মারা যায় তৃতীয় দোষে। তো গরু হচ্ছে কি, আগেকার যুগে গরু কি ছিল, মানে পুষ্টির মূল আধার ছিল গরু। পুষ্টির মূল আধার ছিল গরু, আজ থেকে 5,000 বছর আগে। তো বর্তমান যুগে কি হবে, ওই পরিবারের কোনো না কোনো ভাবে পুষ্টিগত সমস্যা দেখা দেবে। গুদন নাশ হবে মানে বর্তমানে পুষ্টিগত সমস্যা দেখবে। মানে তাহলে গরু লিখে নেই। পুষ্টিকর খাদ্য, গরু হ্যাঁ, দুধ দিত, তাই সেই পুষ্টিকর খাদ্য পাবে না, তখন পুষ্টিহীনতা দেখা দেবে। এই এবার নক্ষত্র দোষে হচ্ছে সর্বান্তকরণে ক্ষতি হয়, মানে সব দিক দিয়ে ক্ষতি হয়, কোনো দিক দিয়ে আর বাদ যায় না। নক্ষত্র দোষে সর্বান্তকরণে ক্ষতি হয়। এবার বার দোষে 3 মাস কাল মৃতের বিটায় তার উত্তরপুরুষ যারা আছে তারা হচ্ছে উত্তরপুরুষ যারা আছে তারা বসত করতে পারে না। তো রাস্তায় যারা আছে, মানে পরবর্তী যে বংশধর আছে, হ্যাঁ, ওই মৃতের বিটায় বার দোষে যদি মৃত্যুবরণ হয়, অর্থাৎ এক পাদ দোষে মৃত্যুবরণ হলে, সেটা যদি বার দোষে এক পাদ দোষ হয় তাহলে আপনার হচ্ছে ওই ওই মৃতের বিটায় 3 মাস মানে থাকতে পারবে না। তিথি দোষে হলে 6 মাস, আর নক্ষত্র দোষে হলে 1 বছর। তো এই বিষয়গুলা কিন্তু সবসময় আপনাদের ব্রেনে থাকতে হবে। আজকে মৃতে দোষের ক্লাস হবে এটা আমি জানি না, ঠিক আছে? আমি হচ্ছে ক্লাসে ঢুকে এটা দেখলাম যে মৃত দোষে ক্লাস চলছে। তো এই বিষয়টি যখন আমাদের মস্তিষ্কে থাকবে তখনই আসলে আমরা প্রেডিকশনও করতে পারবো। আমরা যে কোনো সময় হচ্ছে এগুলোর আনসারও দিতে পারবো। আর হচ্ছে কেউ রাস্তাঘাটে পেয়ে জিজ্ঞেস করলে আমরা হচ্ছে আনসার করতে পারবো। তো এইগুলো আমাদের সেই দক্ষতা থাকতে হবে আর কি। আর দক্ষতা আপনি কিভাবে অর্জন করবেন সেটা আপনার বিষয়। আপনি যদি বারবার পড়ে দক্ষতা অর্জন করতে পারেন বা বারবার লিখে অর্জন করতে পারেন, অথবা একবারে ক্লাস 3-4 এর বাচ্চার মতো মুখস্থ করে অর্জন করতে পারেন, আপনি যেভাবে করতে পারেন সেভাবেই করবেন।
এবার পাঠ দোষে এক পাঠ দোষ হয়, তিথি দোষে এক পাঠ দোষ। তিথি বলতে স্যার বলে গেছেন দ্বিতীয়া, সপ্তমী এবং দ্বাদশী, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ যারাই হোক, দ্বিতীয়া, সপ্তমী, দ্বাদশী তিথিতে আপনার হচ্ছে তিথি দোষ হয়। আর নক্ষত্র দোষ হচ্ছে রবি এবং বৃহস্পতির নক্ষত্র। রবির 3টি নক্ষত্র এবং বৃহস্পতির 3টি নক্ষত্র, এই 6টি নক্ষত্রে যদি আপনার হচ্ছে জাতকের মৃত্যু হয়, কোনো ব্যক্তির মৃত্যু হয়, তাহলে আপনার ত্রিপাদ দোষ পাবে। এবার লিখুন, দোষ যদি স্বর্গমুখী হয় তাহলে আপনার মানে যে ফলাফলটা আমরা বললাম সেটা সাময়িক, মানে কিছু সময় ভোগ করে। দোষ যদি মর্তমুখী হয় তাহলে আপনার হচ্ছে ফলাফলটা অর্ধেক আরে পেয়ে থাকে। আর দোষ যদি পাতালমুখী হয় তাহলে ফলাফলটা পূর্ণরূপে পেয়ে থাকে। যেমন গুদন নাশ বলা আছে তিথি দোষে, সেটা হচ্ছে যে পুষ্টিহানি, সেই পুষ্টিহানিটা দোষটা যদি আপনার স্বর্গমুখী হয় তাহলে সামান্য পুষ্টিহানি হবে, দোষটা যদি আপনার মর্তমুখী হয় তাহলে সেটা এগুলো বুঝতেছে 50% না হবে। স্যার, এইটা ইনরা বুঝতেছে না। এইটা বুঝতে হবে হচ্ছে 17 নম্বর পৃষ্ঠায় বর্ষচক্র, দ্বাদশ রাশির আয় ব্যয়, চন্দ্র সূর্য, সূর্য চন্দ্র গ্রহণ 1432, এইটা একটু দেখে আসতে হবে যে অথ বর্ষচক্র গণনা। এখানে যে দেখতে হবে যে পর্বতে ধনাগম, চক্রে হচ্ছে দারিদ্রতা, সমুদ্রে হচ্ছে ফল ভাষণ, ফলং ভাষণ, স্বর্গে হচ্ছে সুখ, ক্রোড়ে হচ্ছে সর্বসুখ, তারপরে পৃথিবীতে হচ্ছে পুত্র সম্পত্তি, গগনে মানভঞ্জন, শঙ্খে হচ্ছে মহতি লক্ষণ, আর রসাতলে হচ্ছে মরণম। তো এই যে বর্ষদোষ শান্তি, এই বর্ষদোষ শান্তির মতো বিশেষ করে মৃতে দোষ স্বর্গে, মর্তে এবং পাতালে যে মৃতে দোষটি হয় সেটি আমরা কিভাবে গণনা করি, তখন এইটার সঙ্গে চলে যেতে হয় যে ওই দিনটি আমার স্বর্গে, মর্তে না পাতালে। সেটি এই 32 সালের পঞ্জিকায় অবশ্য নেই ওই পেজটা, সেটি হচ্ছে ওই পেজটা বাদ দিয়ে দেওয়া হয়েছিল, যে পেজে স্যার ধরতেছিল আমার না মনে আছে বিধায় স্যার, ওই পেজ। আহ আমার মনে আছে স্যার। ওইটার নাম হচ্ছে আরে বাপরে, ওইটার নাম হচ্ছে, এই দেখো নামটাই মনে নেই এখন, ও গঙ্গায়াং স্থিতি তৎফলঞ্চ, গঙ্গায়াং স্থিতি তৎফলঞ্চ। এটা 1433 সালের পঞ্জিকায় 698 নাম্বার পৃষ্ঠায় রয়েছে। এটি কিন্তু ওইখানে প্রয়োগ করতে হবে। আপনারা হেডিংটা শুধু লিখে রাখুন, গঙ্গায়াং স্থিতি তৎফলঞ্চ, মানে কোনো পূজা করার আগে, কোনো শুভ কর্ম করার আগে সেই উম, মানে মর্তে আছে না দেবী মানে স্বর্গে আছে নাকি পাতালে রয়েছে, সেই অনুযায়ী তার আহ্বান করবেন। এটি কিন্তু ওইখানে প্রয়োগ করতে হবে। এই জন্য আয়ু মিতে দোষ বিচার অনেক কঠিন। এই দুটি পেজ লিখে রাখুন, 17 নম্বর পেজ আর হচ্ছে এই চলমান বছরের 698 নাম্বার পৃষ্ঠা, এবং এর আগের আগের বছরেরটাও 698-তে আছে মনে হয়, 1431-এ 698 বা 97 এরকম কাছে আছে। তবে লিখে রাখুন গঙ্গায়াং স্থিতি তৎফলঞ্চ। হ্যাঁ, বলেন স্যার। এর মধ্যে একটা সংক্ষিপ্ত অঙ্ক আছে, আপনার হচ্ছে স্বর্গমুখী পাতালমুখী বিচার করার জন্য। আপনার হচ্ছে যেবারে আপনার হচ্ছে ইয়ে হবে, মৃত্যু হবে, ধরেন শনিবারে কার মৃত্যু হলো, তো বার সংখ্যা হচ্ছে 7, শনিবারের বার সংখ্যা হচ্ছে 7। আমাদের হচ্ছে ভারতবর্ষে আহ, প্রাচীনকালে, এখন তো বাংলাদেশে হচ্ছে বার শুরু ভিন্নভাবে হয়। তো রবিবার থেকে বার গণনা শুরু হতো, আমরা হচ্ছে সংখ্যা তত্ত্ব রবিবারে এক সংখ্যায় ধরা হয়। তো ওই রবিবার থেকে শনিবার পর্যন্ত গণলে শনিবার হচ্ছে সপ্তম বার। তো শনিবারের বার সংখ্যা হচ্ছে 7, যোগ হচ্ছে 35। এখন 35 কোত্থেকে আসলো সেটা আমি এখনো হচ্ছে রিকগনাইজ করতে পারিনি, তবে এটা সূত্র হিসেবে আমি ধরে নিয়েছি। তো 35 যোগ 7 42, ওই 42-কে 3 দ্বারা ভাগ করতে হবে। যেহেতু আহ, এই দোষ 3 প্রকারের হয়, এর জন্য 3 দ্বারা ভাগ করতে হবে। এটার ব্যাখ্যা আমি পেলাম। তো 3 দ্বারা ভাগ করলে কি হবে, 3 14 42। তাহলে রেজাল্ট কি থাকে, ভাগশেষ কি থাকে, ভাগশেষ হচ্ছে 0। ওই 0 হচ্ছে সেটা পাতালমুখী বলে ধরে নেওয়া হচ্ছে। তাহলে শনিবারে যদি কোনো জাতকের মৃত্যু হয় তার কিন্তু দোষটা পাতালমুখী হবে। এভাবে অন্যান্য বারে যখন কারো মানে মৃত্যু হবে, তো কোন বারে মৃত্যু হলে কি রেজাল্ট হবে
এটা আপনারা ওইভাবে অঙ্ক করে বের করে সেটা মোটামুটি একটা ব্রেনে নিয়ে নেবেন, তাহলে আপনার সাথে সাথে সেটা বলে দিতে পারবেন। আবার বলেন জয়ন্ত স্যার। বার সংখ্যা +35 এরপরে বার সংখ্যা হচ্ছে এই 7+35, যে রেজাল্ট হলো 35+7 হচ্ছে 42। সেই 42কে 3 দ্বারা ভাগ করতে হবে। 3 দ্বারা ভাগ করবো কেন? কারণ হচ্ছে দুষ্টা 3 প্রকার, স্বর্গ মর্ত্য পাতাল। তো এই 3 দ্বারা ভাগ করলে ভাগ শেষ যেটা হবে, ভাগফল না, ভাগ শেষ যেটা হবে সেটা হচ্ছে শূন্য। এই শূন্য নির্দেশ করছে দুষ হচ্ছে পাতালমুখী। তো পাতালমুখী দুষ হলে আমরা ওই ব্যক্তি যে দুষ পেলো একপাত দ্বিপাত ত্রিপাত, সেটা পরিপূর্ণরূপে তার উপরে তার যে বংশধর আছে তাদের উপরে ফলিত হবে আর কি। সেটা তো শূন্য বললেন আপনি, একটা মুখী, তাইলে কি ধরনের কোন ভাগশেষ থাকলে কোন মুখী হবে? বাকশেষ যদি 1 হয় তাহলে স্বর্গমুখী, আর বাকশেষ 2 হলে মর্ত্যমুখী, আর বাকশেষ 0 হলে পাতালমুখী। এটার আরো কয়েকটা নিয়ম আছে, যেমন হচ্ছে তিথির অঙ্ক, বারের অঙ্ক সহ 1 দিয়ে যোগ করে, 4 দিয়ে গুণ করে, তারপরে তাকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ ভাগাবশেষ যা থাকবে সেই অনুযায়ী স্বর্গ মর্ত্য পাতালে যেতে হবে। 1 থাকলে স্বর্গে, 2 থাকলে হচ্ছে আহ মর্তে, আর 3 থাকলে পাতালে। এরকম হ্যাঁ, অনেক নিয়ম রয়েছে। নিয়মগুলো আহ অবশ্য সব বুঝিয়ে দেওয়া তো এখন সম্ভব নয়, নাকি সম্ভব? দেবেন নাকি? তার সবগুলা তো দেওয়া যাবে না, কিছু কিছু তো মানে নিজেরা খুঁজে নিতে হবে। আচ্ছা, যাই হোক, গঙ্গায়ং স্থিতি তৎফলঞ্চ লিখে রাখেন, তাহলেই বুঝতে পারবেন। ওইটা যখন আপনার পরিপূর্ণরূপে পড়বেন তখনও বুঝতে পারবেন। আর স্যারের এটি তো লিখে রাখলেন। বার সংখ্যাটা একটু বলে দেন টুপটক, যে রবিবারকে 1, সোমবারে 2, মঙ্গলবারে 3, এটা তো বার ওইটা সংখ্যা জানে সব। ধারাবাহিক ভাবে হবে স্যার। রবিবার 1, এটা সংখ্যা মানে সংখ্যা তত্ত্বের মতো হবে না। না, সংখ্যা তত্ত্বে যেমন আপনার হচ্ছে মঙ্গলের সংখ্যা 9, ব্যাপারটা এরকম না। এখানে রবিবার 1, সোমবার 2, মঙ্গলবার 3, বুধবার 4, বৃহস্পতিবার 5, শুক্রবার 6, শনিবার 7, ওইভাবে কিন্তু হবে। যদি সংখ্যা তত্ত্বের মতো বার সংখ্যা হিসাব করেন তাহলে কিন্তু ভুলে মানে হ্যাঁ, ভুল হয়ে যাবে। ভুল হয়ে যাবে। স্যার এটা সহজভাবে রবি থেকে শুরু হবে, শনি শেষ হবে। হ্যাঁ, রবি হ্যাঁ, থেকে শুরু হবে, শনি শেষ হবে, মানে সপ্তাহের শনি। 7 দিন। হুম। আর তিথি সংখ্যা কিন্তু 1 থেকে 30 পর্যন্ত। জি স্যার, এটা ক্লাস হয়ে গেছে স্যার। আর নক্ষত্র সংখ্যা 1 থেকে 27 পর্যন্ত, অভিজিৎ বাঘ। এই আর বলেন এইটা স্যার, তো আপনি আবার এবার ওই গঙ্গায়াত্রী নির্ণয়ন তৎফলঞ্চের ভিতরেও আছে, তিথির অঙ্ক বারের অঙ্ক। 1433 হ্যাঁ, বাংলার 17 নম্বর এবং 698 নম্বর পেজ, এই দুইটা পেজ আপনাদেরকে দেখতে হবে, তাহলে আরো অনেক কিছু এখানে পাবেন। এটা আপনারা যুক্ত করবেন, যুক্ত করে আয়ত্ত করবেন, আয়ত্ত করে নিজেকে সমৃদ্ধ করবেন। আর যদি কেউ মনে করেন যে এটা যুক্ত করছি আমি, দেখাইমু স্যারদেরকে, তাইলে আমার কাছে নিরুজ স্যারের কাছে পাঠায়, হুম। এটা অপশন থাকলো আর কি। তাহলে এবার কি আমরা ছক বসাবো, না স্যার আর কিছু বলবেন? চার সব বসাই দিলে স্যার ওই আয়ু বিচারটা করে নেবো স্যার। ছক কে তৈরি করেছেন স্যার আমি করেছি স্যার। বলেন? ডিগ্রি সহ বলতে হবে, ডিগ্রি সহ লাগবে এবার কিন্তু। বলেন। স্যার মকর লগ্ন মকর লগ্ন, লগ্নের ডিগ্রি বলেন। 25 ডিগ্রি। 25 ডিগ্রি কত মিনিট? 25 ডিগ্রি 12 মিনিট। 25 ডিগ্রি 12 মিনিট। হ্যাঁ, সবাই ছকটা লিখে নিন। এবার স্যার ডিগ্রি মেষ সহ রাশিতে সবাই ছকটা লিখে নিন। বোর্ডে অত দূরের থেকে টের পাবেন না, তখন কিন্তু একটু ভুল করে ফেলবেন। তারপরে স্যার রাহু আছে মেষে, মেষে রাহু। মেষে রাহু, মেষে আর কোনো গ্রহ আছে? আর কেউ নাই স্যার, একাই। হ্যাঁ, রাহু কত ডিগ্রি? 5 ডিগ্রি 53 মিনিট। 5 ডিগ্রি 53 মিনিট। অন্যদিন কিন্তু নক্ষত্র বসিয়ে দিই, আর আজকে কিন্তু ডিগ্রি বসাচ্ছি। জি স্যার। স্যার কি মিথুনে মাথায় চন্দ্র, রাখবেন।
লগ্ন 25 ডিগ্রি 12 মিনিট, একটু বড় করে লিখি। হ্যাঁ, এবার মিথুনের চন্দ্র ছাড়া আর কেউ আছে? না স্যার, একাই চন্দ্র একাই। হ্যাঁ, তাহলে চন্দ্র বলেন কত ডিগ্রি? 17°24'। 17 ডিগ্রি 24 মিনিট। হ্যাঁ, কর্কটে শনি একাই কর- আছে, একাই আছে। কর্কটে শনি কত? 1°22'। 1 ডিগ্রি 22 মিনিট। তারপরে কন্যায় বৃহস্পতি কন্যায় হচ্ছে বৃহস্পতি একাই। একাই আছে স্যার, হ্যাঁ, কন্যায় বৃহস্পতি কত ডিগ্রি? 22°52'। 22 ডিগ্রি 52 মিনিট। হ্যাঁ, এরপর তারপর স্যার তুলায় কেতু 5 শুধু কেতু। জি স্যার, শুধু কেতু। হ্যাঁ, কেতু কত ডিগ্রি? 5°53'। 5 ডিগ্রি 53 মিনিট। হ্যাঁ, বৃশ্চিকে আছে মঙ্গল বুধ শুক্র মঙ্গল, বুধ, শুক্র। মঙ্গল কত ডিগ্রি? 7°5'। 7 ডিগ্রি 5 মিনিট। হ্যাঁ, বুধ বুধ আছে 19°41'। 19 ডিগ্রি 41 মিনিট। শুক্র শুক্র 19°6'। 19 ডিগ্রি 6 মিনিট। হ্যাঁ, ধনুতে রবি ধনুতে রবি কত ডিগ্রি? 11°47'। 11 ডিগ্রি 47 মিনিট। আর কেউ আছে? আর কেউ 3 নেই স্যার। 4 5 6 7 8 9। হ্যাঁ, দশা দশা দশাটা দরকার। স্যার রাহুর দশা শুরু হয়েছে 2004 থেকে 2008 পর্যন্ত। বর্তমান দশাটা বলেন। বর্তমান শনির দশা চলে। আর দশা কি আজকে যুক্ত করব না দশার ক্লাস বিকালে আছে ওই সময় দিব? স্যার জাস্ট শনির মহাদশা চলছে এটা লিখে রাখেন স্যার, তাহলে আয়ু বিচারটা সুবিধা হবে স্যার। কেন বিকালে তো দশা রয়েছে 45 নাম্বার ক্লাসে। স্যার বিকালে দশা আছে, আর এখন আছে দশা দিয়ে আয়ুটা বিচার হতো এই জন্য। হ্যাঁ হ্যাঁ, দশাটা দরকার তো এখানে, এই জন্য বলতেছি। শুধু শনির মহাদশাটা এটা লিখে রাখলেই হবে স্যার, এইটুকু লিখলেই হবে স্যার। শনির মহাদশা কত থেকে কত পর্যন্ত? 2024 থেকে 2043। 2024 টু 2043। 2024 থেকে 2043, এই দশাটা একটু স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে রাখেন। দশা, এই শনির দশায় যে অন্তর্দশাগুলো রয়েছে এইগুলো একটু স্ক্রিনে দিয়ে রাখেন। মানে যে 6টা দশা পর্যন্ত প্রত্যেকটা দশার অন্তর্দশা স্ক্রিনশট দিয়ে ওইটা যে 6 পেজ হবে 6টা অন্তর্দশা একটু গ্রুপে দিয়ে রাখে। যার সফটওয়্যার নেই সে ওই গ্রুপ থেকে দেখে নিতে পারবে। এমনকি আমাদের যদি ক্লাসের ভিতর প্রয়োজন হয়, বোর্ডে লেখার জায়গা নেই, আমরা ওটি দেখে নেব। বুঝতে পেরেছেন? গ্রুপে দিয়ে দিছি স্যার। হ্যাঁ, শুধু মহাদশা নয় কিন্তু অন্তর্দশা সহ। জি স্যার, অন্তর্দশা দিছি, 2 পেজ আছে। তার মানে আপনি কোন সিস্টেমে দিবেন? দশা এবং অন্তর্দশা। তাহলে এটা হচ্ছে অন্তর্দশা ও বর্তমান অন্তর্দশা দিয়েছে। বর্তমানটা দিছি স্যার। হ্যাঁ, আর হচ্ছে বাকিটা মহাদশা উপরে আছে। ঠিক আছে, ওকে, চলবে। দুইজনে দিয়েছেন নাকি নাকি? ও, হৃদয় নন্দী দিয়েছেন আর সুকান্ত সরকার দিয়েছেন। একজনেরটা ডিলিট করে দিই, তাহলে হৃদয় নন্দী বাবুরটা ডিলিট করে দিলাম, একটা থাক। হ্যাঁ হ্যাঁ, দেখেন এই প্ল্যানেটে আমি কিন্তু আপনাদের বলেছি ডিগ্রি অনুযায়ীও আয়ু নির্ণয় করা যায়। 3টি গ্রহের ডিগ্রি অনুযায়ী। কোন 3টি গ্রহের বলেছি? আপনারা লিখেছেন বলেন। সুকান্ত বাবু মিউট আছে, আনমিউট করে বলেন। একটু আগে লিখছেন কিন্তু।
স্যার প্রশ্নটা শুনিনি স্যার, একদম পিছন থেকে কথা বলছিল তো। আরে লগ্ন রবি এবং চন্দ্রের ডিগ্রি থেকেও চন্দ্র। কিন্তু আয়ু নির্ণয় করা যায়। অষ্টম ভাবের ডিগ্রি থেকে আয়ু বিচার করা যায়। দুইটা কথা আমি বলে গেছি না, দ্বিতীয় সপ্তম ভাব মারক, এদের অন্তর্দশায় যে মৃত্যু সম্ভবপর এটি বলে গেছি না। তাহলে তিনটি গ্রহের ডিগ্রির কথা বলে গেছি না, যে রবি চন্দ্র এবং লগ্ন, এই তিনটি ডিগ্রি থেকে আয়ু বিচার করা যায়। তাহলে সেটা যদি নোট না করেন তাহলে আমি ওই শর্টকাট পদ্ধতি কি করে শিখাই দেবো আপনাদের? আচ্ছা, আগে যে গেটে সার শিখান, শর্টকাটটা আমি পরে দিই। আগে শর্টকাট পেয়ে গেলে আর পরেরটা শিখবে না। তাহলে আপনার হচ্ছে আমরা এই যে পদ্ধতি আমরা লিখলাম আয়ু বিচারে, এই পদ্ধতিটাতে আপনার আমরা যদি বিচার করি তাহলে দেখুন, সবাই একটু খাতা কলমে লিখে নিন, প্রত্যেকের খাতা কলমে। দেখুন, শনি চর রাশিতে আছে, শনিপতি আছে স্থির রাশিতে, শনি আছে শনিপতি চর রাশিতে। রাশিতে বলতে শনি চর রাশিতে আছে, আর শনি যে ঘরে আছে এই ঘরের অধিপতি চন্দ্র হচ্ছে স্থির রাশিতে আছে। হ্যাঁ, স্থির রাশিতে স্যার, জাতক রাশিতে। ওই জাতক সরি, আছে, জাতক। জাতক রাশিতে আছে, sorry, হ্যাঁ, জাতক রাশিতে আছে। তাহলে শনি আছে স্থিরে, আর শনির অধিপতি আছে দেবত্বকে। শনি যে ঘরে বসে আছে তার অধিপতি দেবত্বকে আছে। তারপরে দ্বিতীয় হচ্ছে আমাদের চন্দ্রের অবস্থান। তো চন্দ্র দেবত্বকে আছে, চন্দ্রের অধিপতি আছে স্থিরে। চন্দ্রের অধিপতি আছে বুধ বুধ চর স্থির স্থিরে। রাশিতে। হ্যাঁ, আচ্ছা, তাহলে শনি গেল, চন্দ্র গেল। এবার হচ্ছে লগ্ন, লগ্নপতি। লগ্নপতি চর রাশিতে আছে, লগ্নপতি শনি চর রাশিতে আছে। আর অষ্টমপতি রবি দেবত্বক রাশিতে আছে। তাহলে এবার যোগ তাহলে করে দেন। মেবি আমরা তিনটা দেবত্বক পেলাম, দুইটা চর পেলাম। দেখছেন আপনারা? তাহলে দেবত্বকের আয়ু কত? 66। তিনটা দেবত্বক 66, তিনটা 66 লিখুন, দুইটা চর 84 করে দুইটা লিখুন, আর একটা স্থির 33 লিখুন। এবার যোগ করুন, যোগ করে আপনারা হচ্ছে 6 দিয়ে ভাগ করুন। তিনটা 66 আর দেবতক রাশিতে আছে একটি, দেবতক রাশিতে আছে একটি। চা- উম, তার দেবত্বক হচ্ছে তিনটা, আর স্থির একটা। চর স্থির দেবতক, স্থির হচ্ছে শনি, স্থির রাশিতে শনি। আর চর আছে রাশিতে শনি স্যার দুইটা আছে, শনি নিজে অবস্থান করছে এবং চর রাশিতে লগ্নপতি শনি। হিসেবে। দুইটা চর হলো 84 84 যোগ হবে স্যার। 84 যোগ 84, আর 66 যোগ 66 যোগ 66, আর একটা হবে স্যার 33, 32। 32, 32 তো হবে। বুধের অবস্থান স্যার চন্দ্রপতি। বুধের অবস্থান মানে অষ্টমপতি, অষ্টম বুধ। না স্যার, বুধ চন্দ্রপতি, চন্দ্র যে স্থানে অবস্থান করছে ও তার অধিপতি চন্দ্রপতি বুধ। বুধ, আচ্ছা, সেটা স্থিরে বসে আছে, এর জন্য 32 বছর স্যার। হ্যাঁ, এর জন্য যোগ 32 বছর। তাহলে আমরা কি গেলাম, জিনিসটা আপনাদের ভিতর থেকে একজন বলেন। প্রথম হচ্ছে শনির অবস্থান, শনি আছে সপ্তমে, শনির জন্য আমরা নিলাম চর রাশিতে, তার জন্য নিলাম কত? 63 বছর। 84। কেন? শনির জন্য 84, লগ্নপতি শনির জন্য, লগ্নের ও অধিপতি হ্যাঁ, শনি। আচ্ছা আচ্ছা, শনি সপ্তমে বসে আছে তার জন্য নিলাম 84 বছর। এই যে এখানে দেখেন, দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, তারপরে হচ্ছে লগ্নপতি শনি চর রাশিতে, তার জন্য নিলাম 84 বছর। 84 বছর। তারপরে হচ্ছে আহ চন্দ্র চন্দ্র, দেবত্বকে, এর জন্য 66 বছর। চন্দ্র হচ্ছে দেবতক রাশিতে, তার জন্য নিলাম 66 বছর। এইবার চন্দ্র, চন্দ্রের অধিপতি বুধ হচ্ছে চন্দ্রের স্থির অধিপতি রাশিতে, এর জন্য বুধ, 32 বছর। বুধ হচ্ছে চর স্থির রাশিতে, বুধের জন্য নিলাম এই 32 বছর। তারপরে হচ্ছে লগ্ন স্থির চর রাশিতে, চর রাশিতে জন্য তার লগ্ন না স্যার, অষ্টমপতি স্যার। অষ্টমপতি, ও অষ্টমপতি হচ্ছে অষ্টমপতি রবি, দেবত্বকে আছে স্যার। রবি চর স্থির দেবতকে, ও হ্যাঁ দেবতকে হ্যাঁ, আছে, এর জন্য তার জন্য 66 নিলাম বছর স্যার। 66 বছর। এই 66 বছর, বাকি 66 বছর অষ্টমপতি কই, আর 66 বছর কিসের জন্য নিলাম? চন্দ্র একটা 66, আর চন্দ্রপতি আহ, চন্দ্রপতি বুধ, বুধ তো নিলাম চন্দ্রপতি 32। বুধ। আর হচ্ছে অষ্টমপতি স্যার, অষ্টমপতি।
আর অষ্টম শনিপতি অষ্টমপতির 63 অধিপতি 63 না। আর শনিপতি, শনির অবস্থান যে শনি যে শনি স্থানে বসে তারও অধিপতি দেবতকে আছে স্যার। দেড়শকে আছে। তোর স্থির তো, হ্যাঁ সেটা চন্দ্র। হ্যাঁ, এর জন্য একটা 66 হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এবার ঠিক আছে। এবার যোগ করেন, কেউ একজন যোগ করেন। 398 স্যার। 8 6 398। জি স্যার। তাকে 6 দিয়ে ভাগ করুন। 66 66 66.5 স্যার, 66.5। 66 বছর। তা আনুমানিক আমরা 66 বছর তার আয়ু ধরে নিতে পারি। তাহলে এইবার কিন্তু আমরা এক পদ্ধতিতে পেলাম 66 বছর, নোট করে রাখেন কিন্তু। একটা পদ্ধতিতে আমরা পেলাম 66 বছর, এখানেই সমান সমান দিয়ে রাখি 66 বছর। এইবার চন্দ্র 17°24' আছে, চন্দ্র 17°24'। তাহলে কোন নক্ষত্রে আছে? মিথুন রাশি 17°24'। মানে প্রথম 6°40' হচ্ছে মৃগশিরা, তারপরে আদ্রা নক্ষত্র 13°20, মানে 13 6 19, 20° পর্যন্ত হচ্ছে আপনার মৃগশিরা নক্ষত্র। তাহলে মৃগশিরা আদ্রা নক্ষত্র 20° পর্যন্ত, কিন্তু 17°24' পর্যন্ত হচ্ছে চন্দ্র অবস্থান করেছে। তাহলে এর গতি, এই নক্ষত্রের গতি কত পর্যন্ত? 20° পর্যন্ত না? হ্যাঁ স্যার, 20 ডিগ্রি পর্যন্ত। তাহলে 20° বিয়োগ 17°24'। হ্যাঁ, 20° বিয়োগ 17, 20° বিয়োগ হচ্ছে 20° বিয়োগ হচ্ছে 17°24'। তাহলে 24 36, হাতে কিছু নয়, 17 আর কত হলে 20 হয় 3, তাহলে 3°36'। তাহলে নক্ষত্রের অবস্থান হচ্ছে 3°36'। স্যার নক্ষত্র সামনে পাচ্ছে, স্যার সামনে স্যার তার 2 ডিগ্রি হবে স্যার স্যার। 2 ডিগ্রি স্যার 24 মিনিট হবে। 2 ডিগ্রি হবে স্যার। 2°76' হ্যাঁ হ্যাঁ মিনিট স্যার। 17 18, হ্যাঁ 2°36'। 24। 2°36'। হ্যাঁ, 34 মিনিট। এই 2°36'। এইবার 2°36' কিন্তু এই নক্ষত্রটা পেয়েছে। তাহলে 2°36' সময় কত সময়? ঘন্টা, ঘন্টায় কত? ঘন্টা থেকে চন্দ্রের 10 গতি কত স্যার জানেন ঘন্টায় আপনি? স্যার 2 ঘন্টা 36 মিনিট। কেন 2 ঘন্টা 36 মিনিট কি করে হলো? এটা তো 2°36' হলো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। 1° সমান 1 ঘন্টা নয়। এইবার নক্ষত্রের অবস্থান আমরা জানি সাধারণত কয় ঘন্টা? একটি নক্ষত্র কয় ঘন্টা? স্যার চন্দ্র প্রতিদিন 12 ডিগ্রি যায় স্যার, অ্যাভারেজ স্যার। তো 12 হ্যাঁ ডিগ্রি যেহেতু যায় স্যার, সেক্ষেত্রে প্রতি 1 ঘন্টায় স্যার, মানে 1 ডিগ্রি অতিক্রম করতে চন্দ্রের লাগে 1 ঘন্টা 48 মিনিট। মানে চন্দ্র 1 ডিগ্রি অতিক্রম করতে 1 ঘন্টা 48 মিনিট লাগে। তো সেক্ষেত্রে 2 ডিগ্রি যেহেতু তার অতিক্রম করবে স্যার, তো 1 ঘন্টা 48 মিনিটকে আমরা 2 দ্বারা গুণ করে আমরা এটা বের করতে পারি। এটা হচ্ছে স্যার একদম, যেহেতু আমার জানা আছে সেটা বললাম। আর একটা পদ্ধতি হচ্ছে, তারা যদি বিশদভাবে শিখতে চায় তাহলে দেখতে হবে মানে 1 দিবসে চন্দ্রের গতি কত, সেক্ষেত্রে হচ্ছে ওই 1 ঘন্টায় চন্দ্রের গতি কত, ওইটাকে পাটিগণিত করে বের করতে হবে স্যার। হুম, নীরজ স্যার, এই ক্ষেত্রে স্যার আপনাকে সহযোগিতা করতে হবে। স্যার এখানে আমি যদি বলি স্যার, হ্যাঁ আমি যদি বলি এখানে আমার এই 2°36' বাকি আছে। হুম, মানে সামনে পাচ্ছে চন্দ্র। হ্যাঁ চন্দ্র সামনে 12 পাচ্ছে। ডিগ্রি। হ্যাঁ, 12°, মানে একদিনে যদি জয়ন্ত স্যার যেটা বলছে স্যার, হুম, ওই শর্টকাট পদ্ধতিতে যেতে হবে স্যার। শর্টকাট পদ্ধতিতে যেতে হবে না সঠিক পদ্ধতিতে যেতে পারবো আমরা? আর সঠিক পদ্ধতিতে যেতে গেলে তো স্যার আমাদের একটা হচ্ছে 1 ডিগ্রি সমান 4 মিনিট। হ্যাঁ এটা হচ্ছে আমাদের ওই আর্ক আর্ক মিনিট যেটা। হুম, এখানে আমরা সব কল থেকে বের করবো স্যার।
এটাকে তো আমরা পলে নিয়ে যাব। হ্যাঁ, পলে নিয়ে যাব। তাহলে পলে করা বের করে দেন। এখানে একটু কথা আছে কিন্তু। কি কথা আছে? যেমন একটি তিথি সমান 24 ঘন্টা, একটি তিথি সমান কখনো 27 ঘন্টা, একটি তিথি সমান 21 ঘন্টা। আবার নক্ষত্রও কিন্তু একটি নক্ষত্র সমান 27 ঘন্টা, একটি নক্ষত্র সমান 21 ঘন্টা, একটি নক্ষত্র সমান 24 ঘন্টা। তাহলে এই নক্ষত্রের যে ক্ষয় এবং নক্ষত্রের যে বর্ধিত অংশ, এটি কিভাবে হয় এটি আগে আপনাদের জানতে হবে। সেটি কিন্তু আমরা জানি না। এটি অনেক অনেক কঠিন থেকে কঠিনতর অংশ। যে একটি তিথি কখনো বর্ধিত হচ্ছে, দেখবেন যে ত্রহ স্পর্শ হচ্ছে, মানে 3টি তিথি একই দিনে পাচ্ছে। তার মানে ওই দিনে কিন্তু আপনার কোনো ক্রমেই 24 ঘন্টা পাচ্ছে না। যেমন ত্রহ স্পর্শ এই বারে গেছে, এই গত মঙ্গলবারে গেছে। দেখেন তো গত মঙ্গলবার কয় তারিখ গেছে? মঙ্গলবার একটু দেখে আসেন। উম মধুকৃষ্ণ ত্রয়োদশী, না না, ওই সরি, ঈদের আগের দিন। ঈদের আগের দিন হচ্ছে ত্রহ স্পর্শ। তাহলে ঈদ গেছে কবে? ঈদ হবে হচ্ছে 20 তারিখ, মানে শুক্রবার 21 তারিখে ঈদ হবে। তাহলে ঈদের আগের দিন, ওই সরি, 19 তারিখ। দেখেন, 19 তারিখ থেকে 19 তারিখের পঞ্জিকাটা বের করেন, একটু বুঝে আসেন আপনারা। 19 তারিখ বৃহস্পতিবার, মানে চৌঠা চৈত্র, বাংলাদেশ মতে 5ই চৈত্র, 19 মার্চ, হিজরি 29 রমজান। এদিন বৃহস্পতিবার। দেখেন অমাবস্যা তিথি আছে সকাল 7টা 26 মিনিট 23 সেকেন্ড পর্যন্ত, মানে বৃহস্পতিবার সকাল। এটি কিন্তু বুঝতে হবে যে বৃহস্পতিবার সকাল। তাহলে সূর্যোদয় হয়েছে 6টা 16 মিনিট, 7টা 26 মিনিট পর্যন্ত হচ্ছে অমাবস্যা তিথি ছিল। তারপরে হচ্ছে প্রতিপদ তিথি আরম্ভ হয়ে শেষ রাত্র 6টা 11 মিনিট 37 সেকেন্ড পর্যন্ত ছিল। তাহলে সকাল 7টা 26 মিনিট থেকে শেষ রাত্র 6টা 11 মিনিট 37 সেকেন্ড পর্যন্ত। তার মানে কি 24 ঘন্টার 1 ঘন্টা কম, আর হচ্ছে 11 15, 1 ঘন্টা 15 মিনিট কম। বিয়োগ করেন একটু। 7টা 26 মিনিট 23 সেকেন্ড মাইনাস হচ্ছে 6টা 11 মিনিট 37 সেকেন্ড। বিয়োগ করেন। করেছেন? কেউ করেছেন? তো 1 ঘন্টা পার্সেন্টেজটা 14 মিনিট 46 সেকেন্ড। হ্যাঁ 1 ঘন্টা 14 মিনিট 46 সেকেন্ড। হ্যাঁ, তাহলে 1 ঘন্টা 14 মিনিট 46 সেকেন্ড মানে 24 ঘন্টা থেকে কম নাকি? মানে সকাল 7টা 26 মিনিট 23 সেকেন্ড পর্যন্ত অমাবস্যা ছিল, পরের রাত শেষ রাত্র 7টা 26 মিনিট 23 সেকেন্ডের পর্যন্ত যদি প্রতিপদ তিথি থাকতো তাহলে 24 ঘন্টা হতো, মানে একই টাইম যদি হতো, তাই না? কি উত্তর দেন না কেন? ঝুমা চৌধুরী, আপনি বললেন না কেবল কথা? জি স্যার। তাহলে 7টা 26 মিনিট 23 সেকেন্ডে অমাবস্যা শেষ হয়েছে। শেষ রাত্র বা পরের দিন সকাল 7টা 26 মিনিট 23 সেকেন্ড পর্যন্ত যদি যেত তাহলে 24 ঘন্টা হতো। জি স্যার। হতো, অবশ্যই হতো। তাহলে থেকে 1 ঘন্টা 14 মিনিট না কত বের করেছেন, এটা কম হয়েছে। জি স্যার। কম হয়েছে না? এবং কম ওই হয়েছে। শেষ রাত্র 6টা 11 মিনিটের পরে 6টা 16 মিনিটে হচ্ছে পরের দিন সূর্যোদয় হচ্ছে 6টা 14 মিনিটে। তাহলে 6টা 11 মিনিট 3 মিনিট সময় বাকি থাকার কারণে গ্রহ স্পর্শ হয়েছে। তাহলে 24 ঘন্টার সূর্যোদয়ের মাত্র 3 মিনিট সময় কম পেয়েছে তিথিটা, তার জন্য 3 তিথি স্পর্শ করেছে। পরের দিন দেখেন সূর্যোদয় হয়েছে 6টা 14 মিনিট 14 সেকেন্ডে। তাহলে 6টা 14 মিনিট 14 সেকেন্ড, আর এখানে আছে 6টা 11 মিনিট 37 সেকেন্ড। তাহলে 11 আর 3 14, 3 মিনিটেরও কম, 2.5 মিনিট প্লাস। 2.5 মিনিট প্লাসের কারণে এই দিন ত্রহ স্পর্শ হয়েছে, মানে 3টি তিথি স্পর্শ করেছে। এইবার ওইখানে নক্ষত্র দেখেন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র শেষ রাত্র 5টা 30 মিনিট 54 সেকেন্ড পর্যন্ত।
তাহলে পরের দিন আপনার 5:30:54 পর্যন্ত যদি রেবতী নক্ষত্র থাকে তাহলে 24 ঘন্টা হবে নাকি? আরে জি কি স্যার। এর উত্তর দেন না কেন? এই জিনিসগুলো বোঝা যায় না? হবে স্যার, হবে তো। পরের দিন 20 তারিখে রেবতী নক্ষত্র আছে কয়টা পর্যন্ত? শেষ রাত্র 4:34:45 পর্যন্ত। বিয়োগ করেন নক্ষত্র। উত্তর ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে 5:30:54 থেকে বিয়োগ করেন 4:34:45। চারটা ভাই ছাপ্পান্ন মিনিট 9 সেকেন্ড। 56 মিনিট 9 সেকেন্ড কি কম না বেশি? কম স্যার। 24 ঘন্টা থেকে 56 মিনিট 9 সেকেন্ড কি কম না বেশি? কম স্যার। কম। কি কম করে বেশি স্যার। বুঝলেন? আপনার হাতে কি পঞ্জিকা আছে? আছে স্যার। স্যার আমাদের শেষ রাত্র 5:30 মিনিট আর শেষ রাত্র 4:34 মিনিট, তাহলে 1 ঘন্টা কম, বা যে জি কয় স্যার। মিনিট হয়েছে সে কয় মিনিট কম। জি তাহলে এই নক্ষত্রটা তো 24 ঘন্টার কম পেয়েছে। কখনো কখনো তো নক্ষত্র 24 ঘন্টার বেশি পাচ্ছে। তো বেশি পেয়ে যেদিন 27 ঘন্টা হচ্ছে সেই দিনের এই ডিগ্রি 2°36', আর যেদিন হচ্ছে আপনার 21 ঘন্টা পাবে সেই দিনের 2°36' কি একই সময় হবে? সেটি হচ্ছে আপনাদের বোঝানোর জন্য এত সময় নিচ্ছি। নীরজ স্যার আপনি বলেন, যে দিনের নক্ষত্রের অবস্থান 27 ঘন্টা হবে সেই দিনের 2°36' নক্ষত্রের যে গতি থাকবে, আর যেদিন 21 ঘন্টা হবে নক্ষত্রের অবস্থান সেদিন কি 2°36' সমান একই হবে? না স্যার, যেদিন 21 ঘন্টা এদিন নক্ষত্রের গতি বেশি থাকবে স্যার। একই হবে না স্যার, আলাদা গতি হবে কম স্যার। থাকবে। 21 ঘন্টা মানে গতি কম থাকবে, গতি কম থাকবে, আর 27 ঘন্টা যেদিন সেদিন নক্ষত্রের গতি বেশি থাকবে। বেশি থাকবে। তাহলে নক্ষত্রের গতি অনুযায়ী আমাদের ডিগ্রির ওই পল বের করতে হবে। স্যার নক্ষত্রের গতি না, চন্দ্রের গতি স্যার। চন্দ্রের গতি মানেই তো নক্ষত্রের গতি, মানে আমার তো যেতে হ্যাঁ, হবে সেই জায়গায় চন্দ্রের গতিতে, আমি পরবর্তীতে হ্যাঁ। আসতেছি এই কথায়। তাহলে নক্ষত্রের অবস্থানটা আসবে কার থেকে? নক্ষত্রের জন্ম হয় চন্দ্র থেকে। আবার চন্দ্রের জন্ম হয় কোথা থেকে? চন্দ্রের জন্ম চন্দ্র তো হয় তিথি থেকে। তিথি থাকে। তিথি থেকে। তাহলে তিথির সময়ের উপর নির্ভর করবে নক্ষত্রের সময়। তাহলে তিথির সময় এখন চন্দ্র হচ্ছে রবির সমসপ্তমে। দেখেন, এই যে প্ল্যানেটে যে জন্মগ্রহণ করেছে রবি 11°47' আছে, আর চন্দ্র হচ্ছে 11°47' পার করে সে 27°24' আছে, মানে পূর্ণিমা স্যার পার হয়ে প্রতিপদ তিথিতে পড়ে গেছে। 27টা, এটা তো মনে হয় 17 ডিগ্রি হবে স্যার। 17 তাহলে 11:47 আর 17:24 মানে 11 আর হচ্ছে কত? কৃষ্ণ প্রতিপদে আছে স্যার। হ্যাঁ, কৃষ্ণপক্ষের প্রতিপদে আছে। তো প্রতিপদের কত ডিগ্রিতে গেছে? কৃষ্ণপক্ষের প্রতিপদের কত ডিগ্রিতে গেছে? 11:47 বিয়োগ 17:24 বিয়োগ দেন 11:47। দেখছেন? 17°24' বিয়োগ 11°47 মানে 47 মিনিট বিয়োগ দিয়েছেন। 5°37' হবে স্যার। তাহলে 5°37' 5 ডিগ্রি হচ্ছে 37। কৃষ্ণপক্ষে প্রবেশ করেছে। 5°37' সে কৃষ্ণপক্ষে প্রবেশ করেছে। তাহলে কৃষ্ণপক্ষের তিথি কত সময় পাইছে? কৃষ্ণপক্ষে 5 ডিগ্রি কত সময় পাইছে, এখন সময় বের করতে হবে। সময় তাহলে কিভাবে বের করতে হবে? বের আপনার করে দিতে হবে না, শিক্ষার্থীদের তো শেখাতে হবে। তাহলে 12° প্লাস মাইনাস, এমনকি 11° থেকে 13° হচ্ছে চন্দ্রের গতি। 13°20 পর্যন্ত চন্দ্রের গতি আছে, 11 নিচে নেই, আর 13°20 উপরে চন্দ্রের গতি নেই। এফিমেরিসে তাই বলে, তাই তো? হ্যাঁ স্যার, এটাই স্যার। তাহলে
11 থেকে 13 ডিগ্রি 20 মিনিট। তাহলে ধরে নিলাম আমরা মাঝখানে জেকে দেব স্যার যেটি বলেছেন যে চন্দ্রের গতি 12 ডিগ্রি, আমরা ধরলাম 12 ডিগ্রি। তাহলে 12 ডিগ্রি চন্দ্রের গতি যদি হয়, তাহলে 5 ডিগ্রি কত মিনিট পর্যন্ত আসছে? 5 ডিগ্রি 5 ডিগ্রি 37 মিনিট, মিনিট। ধরেন 6 ডিগ্রি আসছে। হ্যাঁ স্যার, হুম, তাহলে কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথির মাঝামাঝি আসছে। হ্যাঁ স্যার, মাঝামাঝি আছে। সবাই বুঝতে পারছেন, কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথির মাঝামাঝি আসছে। তাহলে মাঝামাঝি অবস্থানে যখন আসছে, কৃষ্ণা প্রতিপদের মাঝামাঝি যখন আসছে, তখন দেখতে হবে হচ্ছে সৌর মাস। সৌর মাস কোনটা? সৌর মাস কিভাবে বুঝবো এই প্ল্যানেট থেকে? সৌর মাস মানে রবি, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ পৌষ। দেখছেন? তাহলে পৌষ সৌর মাসের রবি যেদিন 11 ডিগ্রি 47 মিনিটে আছে, খুব ভালো করে বুঝুন, পৌষ মাসের সূর্য যেদিন 11 ডিগ্রি 47 মিনিটে আছে, সেই দিনে চলে যান। দেখেন কোথায় যাচ্ছি? পৌষ মাস পৌষ বের মাসের করেন 12 তারিখে সবাই। যান, পৌষ মাসের 12 তারিখে। কত? পৌষ মাসের 12 তারিখ। হ্যাঁ স্যার, 12 তারিখে রবির ডিগ্রি হচ্ছে 11 ডিগ্রি 58 মিনিট। তার মানে 11 ডিগ্রি 47, হ্যাঁ ঠিকই আছে, 11 ডিগ্রি 47 মিনিট। এই দিনে হচ্ছে আপনার রবির ডিগ্রি, আমরা সূর্য মাসের রবির ডিগ্রি পেলাম। তাহলে সূর্য মাসের রবির ডিগ্রি আমরা যখন পেলাম, এটা সৌর মাস 12ই পৌষ, অর্থাৎ 28শে ডিসেম্বর। তাহলে 12ই পৌষ আমরা রবির ডিগ্রি পেয়েছি। এই দিনের তিথির গতি, এই দিনের তিথির গতি কি আছে? তিথি কয় ঘন্টা পর্যন্ত আছে দেখেন তো। এর আগের দিনের সঙ্গে এই দিন বিয়োগ করেন, অর্থাৎ আগের দিন কত আছে? নবমী তিথি, আর সপ্তমী তিথি আছে 9টা 27 মিনিট 42 সেকেন্ড। লেখেন 9টা 27 মিনিট 42 সেকেন্ড, 11ই পৌষ। এইবার 12ই পৌষ আছে হচ্ছে অষ্টমী তিথি, এত পর্যন্ত, পরে নবমী, শেষ রাত্র, এত ওই সেই তুলস্পর্শ। দেখেন ওই সেই তুলস্পর্শ কিন্তু এসে গেছে। এই যে একদিন আগে যে তুলস্পর্শ, এই দিনেও কিন্তু সেই দিনে তুলস্পর্শ, মানে এই 16 মাস দেখে। দেখছেন? দেখেন ওই যে 20 তারিখে দেখলেন না, আজকের যে 20 তারিখ, 20 তারিখে ক্লাস হচ্ছে, তা 19 তারিখে আপনারা কিন্তু গ্রহ স্পর্শ দেখেছেন। অর্থাৎ এই রবির ডিগ্রি দিয়েই কিন্তু এই দিনে ওই গ্রহ স্পর্শ আসছে। অর্থাৎ সৌর মাস সূর্য সিদ্ধান্ত মত, আর চন্দ্র সিদ্ধান্ত মানে চান্দ্র মাস, যেটা চন্দ্রের যে মাসটা। চন্দ্র 2.5 দিন ধরে এক এক রাশিতে অবস্থান করবে। সে যখন এই 17 ডিগ্রি 24 মিনিট থেকে, মানে সরি 11 ডিগ্রি 47 মিনিট থেকে যাত্রা শুরু করে পরবর্তী 11 ডিগ্রি 47 মিনিট পর্যন্ত আসতে যে সময়টুকু লাগবে সেটি হচ্ছে 1 মাস। ঠিক তো নাকি? চন্দ্রমাস, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, আর সূর্য হচ্ছে তার এই 30 ডিগ্রি অতিক্রম করতে যে কয়দিন লাগবে, এক ঘরে 30 ডিগ্রি, সেটি হচ্ছে তার 1 মাস। তাহলে দুটির সময় কিন্তু এক নয়। যার জন্য সূর্য কখনো 32 দিনে মাস হচ্ছে, কখনো 29 দিনে মাস হচ্ছে, কখনো 28 দিনে মাস হচ্ছে। কেন হচ্ছে? 28 দিনে হচ্ছে না, 29 হচ্ছে। তো 29 দিন কেন হচ্ছে? ওই যে মকর ক্রান্তিতে যখন সূর্য অতিক্রম করে, সাধারণত বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, এই 6 মাস কখনো আপনারা 29 দিনে হতে দেখেছেন? পৌষ মাস যে 29 দিনে হয়, কেন হয়? সূর্য মকর ক্রান্তিতে প্রবেশের আগে তার গতি হ্রাস পায়। এটা বললে আসলে বুঝতেছেন না আপনারা অনেকে। যাই হোক, ওই তিথিটা বিয়োগ করেন, আমরা এখানে আসি। তিথি তাহলে 24 ঘন্টা, 24 ঘন্টা 43 সেকেন্ড স্যার। 24 ঘন্টা 43 সেকেন্ড। তাহলে 24 ঘন্টা 43 সেকেন্ড হচ্ছে আমার এই দিনের তিথির গতি। তাহলে 43 সেকেন্ড বাদ দিয়ে দেন, শিক্ষার্থীদের সহজে বুঝতে দেন। 24 ঘন্টা, ফুল 24 ঘন্টা আছে এখানে। তাহলে 24 ঘন্টা থাকলে নক্ষত্র 24 ঘন্টাই আছে, এটি দিয়ে আগে বুঝুন। তাহলে 24 ঘন্টায় কয় দণ্ড কয় পল? 24 ঘন্টা মানে 60 60 দণ্ড, দণ্ড, 60 দণ্ড, 60 3600 শূন্য পল 60 স্যার, অহরাত্রি। 3600 পল হয় স্যার। হ্যাঁ, 60 দণ্ড হইলে পল হবে 3600।
কি হবে? 3600 পল। হ্যাঁ, সেটা হিসাব করে দেবেন, ওনাদের হিসাব করে দেখায় দেন। হ্যাঁ 24 60 ঘন্টা into 60 সমান 24 ঘন্টা সমান হচ্ছে 60 দণ্ড। জন। এই দণ্ড, এই ব্লু কালারে লেখা দেখেন, 24 ঘন্টা সমান 60 দণ্ড। তাহলে 60 দণ্ড গুণ 60 গুণ 60। সমান পল, গুণ 60 সমান হচ্ছে পল। তাহলে 2 ঘন্টা 36 মিনিট, 2 ঘন্টা, ও না, 24 ঘন্টা সমান হচ্ছে 60 দণ্ড 60 পল। এইবার 24 ঘন্টা মানে 30 ডিগ্রি, 24 24 ঘন্টা ঘন্টা মানে হচ্ছে ধরুন 12 ডিগ্রি, মানে 12 ডিগ্রি আড়াই স্যার। ডিগ্রি সমান, আড়াই ডিগ্রি হ্যাঁ সমান হচ্ছে, না, আড়াই ঘন্টা মানে আড়াই মানে দণ্ড মানে সমান আছে হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টা স্যার। হ্যাঁ আড়াই দণ্ড সমান 1 ঘন্টা, সেটা কিভাবে 1 ঘন্টা। ওনার শিক্ষার্থীদের একটু বুঝায় দেন। এখানে 12 স্যার দুগুণে 24 7 6 30, 12 দুগুণে স্যার 24 7 6 30, বুঝতে পেরেছেন সবাই? আড়াই দণ্ড সমান 1 ঘন্টা, কেন? এক কেন? দণ্ড সমান 24 মিনিট স্যার। হ্যাঁ, 1 দণ্ড সমান 24 মিনিট। তাহলে 1 দণ্ড সমান 24 মিনিট, তাহলে 1 দণ্ড সমান 24 মিনিট লিখলাম। 1 দণ্ড সমান হচ্ছে 24 মিনিট। তাহলে এবার 60 দণ্ড সমান কত মিনিট? 1 দণ্ড সমান 24 মিনিট, তাহলে 60 দণ্ড সমান কত মিনিট? 24 গুণ 60 নাকি 1440 স্যার। 1440। নীরজ স্যার ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে। 1440। তাহলে 1440 হচ্ছে আমাদের মানে কয় ঘন্টা, কয় ঘন্টার দণ্ড? 24 ঘন্টায় 12 ঘন্টা। না স্যার, 60 দণ্ডে, 60 দণ্ডে মানে 24 ঘন্টায় আমাদের 1440 মিনিট। তাহলে এখন 12 ঘন্টায় বের করতে হবে। 12 ঘন্টাতে এর এর অর্ধেক হবে। 5 24 দণ্ডে ঘন্টা যদি হচ্ছে 1440, আমি 1460 লিখেছি। 1440 মিনিট হচ্ছে স্যার আমাদের 24 ঘন্টা, হ্যাঁ, 24 ঘন্টা। মানে 60 দণ্ডে। হ্যাঁ, তাহলে এবার 12 ডিগ্রি সমান হচ্ছে 24 ঘন্টা। এখানে লেখেন 12 ডিগ্রি সমান, কোথায় লিখবো আমি? হাত কি মুছে ফেলবো? হাত তো দরকার আয়ুর ক্ষেত্রে এখন। 12 ডিগ্রি সমান নিচে লিখলে কি দেখতে পাচ্ছেন আপনারা? এর নিচে দেখেন তো, দেখা যায় স্যার। দেখা যায়? Yes, sir. আচ্ছা, 12 ডিগ্রি সমান হচ্ছে 24 ঘন্টা। 12 ডিগ্রি সমান 24 ঘন্টা। এই, তাহলে 2 ডিগ্রি 36 মিনিট সমান কয় ঘন্টা? 2 ডিগ্রি 36 মিনিট সমান কত ঘন্টা? এটা কিভাবে বের করবেন বলেন? আগে 1 ডিগ্রি বের করে ফেলি স্যার। তো বের করে সবাইকে শিখায় দেন। 1 ডিগ্রি সমান 120 মিনিট ইন্টু 2 ডিগ্রি 36 মিনিট। তো 2 দুগুণ 20, 40 আর 36 বললাম আগে।
স্যার 300 মিনিট আসে স্যার। তিনশো মিনিট 300 মিনিট 300 মিনিটে কত বল? এখন আবার 24 দিয়ে ভাগ দিতে হবে। ইয়ে, এই, 24/24। 300/24। 12.5 পল স্যার। তো বল 12.5 12.5 পল। তাহলে সাধারণত 24 ঘন্টা আছে 1440, তাহলে 2 ঘন্টায় কত হয়? এত 12.5 পল হয়েছে স্যার। তাহলে 12 12 12 144 দিন তার আয়ু মাত্র 2 ডিগ্রিতে। 240 12 144 24। আমার নক্ষত্রের অবস্থান হচ্ছে 2 ডিগ্রি 36 মিনিট। আরে 24 ডিগ্রি মানে 24 ঘন্টা, নাকি 24 ঘন্টা সমান কি কি করলেন? এটা 24 কি ঘন্টা? 24 ঘন্টা হচ্ছে 1440 পল। 40 মিনিট। 24 ঘন্টায় মিনিট, হচ্ছে 1440 মিনিট স্যার। হ্যাঁ। আমার 24 ঘন্টায় কত পল? 24 ঘন্টায় কত পল সেটা বলেন। 24 ঘন্টায় আমার 3600 পল। 3600 পল, তাহলে আপনার এই 2 ঘন্টায় কত পল? 2 ঘন্টায়, হ্যাঁ, আচ্ছা 2 ঘন্টায় হবে স্যার 10 পল। কত পল হবে? 2 ঘন্টায় আড়াই আড়াই 5 পল হবে। হয়ে গেলাম আমি আর। স্যার 300। আপনার 2 ডিগ্রি 36 মিনিট সমান কয় ঘন্টা? 2 ডিগ্রি 36 12 মিনিট। ডিগ্রি সমান 24 ঘন্টা। হ্যাঁ, তাহলে 12 ডিগ্রিতে 24 ঘন্টা হলে 2 ডিগ্রিতে কয় ঘন্টা? 2 ডিগ্রিতে হচ্ছে 300 মিনিট। মিনিট আমরা তো মিনিটে নিয়ে গেছি স্যার। নেন আপনি, সেটা কি ঠিক আছে? আমার কথা হচ্ছে 12 ডিগ্রিতে 24 ঘন্টা মানে কি? 1 ডিগ্রি সমান 2 ঘন্টা স্যার। 2 ঘন্টা। হ্যাঁ, তাহলে 2 ডিগ্রি সমান 300 4 মিনিট। ঘন্টা। 4 300 ঘন্টা মিনিট 36 মিনিট। 60 দিয়ে ভাগ করলে তো 5 ঘন্টা আসবে। 4 ঘন্টা 36 মিনিট আসছে দেখেন। আসছে স্যার। 4 ঘন্টা 36 মিনিটে কত বল? স্যার 4 ঘন্টা 34 মিনিট না স্যার, 34 মিনিটটাকে ডাবল করতে হবে স্যার। হ্যাঁ, 4 ঘন্টা 36 মানে 72, মানে 5 ঘন্টা 12 মিনিট। 5 পাঁচ ঘন্টা ঘন্টা 12 মিনিট। 12 মিনিটে কত বল সেটা বের করেন। 1 ঘন্টা